আসসালামু আলাইকুম। আমরা পরিমাণগত রসায়নের আজকে পার্ট টু। স্ক্রিন আমাকে কালো করে দিয়ে কিন্তু বোর্ড বোর্ড ঠিক রাখছি। আমার ফেস কালো থাকে, সমস্যা নেই। ওকে, তো আমরা শুরু করি। আজকে হলো পার্ট টু, জারণ বিজারণ। পার্ট টু, জারণ বিজারণের পার্ট শুরু করলাম আমরা। জারণ বিজারণের শুরুতে একটা টাইপ একটু পড়ায় নেওয়া ভালো। জারণ মান নির্ণয় সব থেকে বেশি আসে টাইপ ওয়ান, যদিও এটা আমি টাইপ ওয়ানে লিখি নাই। টাইপ ওয়ান হলো জারণ বিজারণের থেকে জারণ মান নির্ণয়। প্রথমত এখানে যদি সাধারণ গুলো আসে, সাধারণ বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো K2Cr2O7, K2Cr2O7, তারপরে হলো KMnO4, এরপরে বললাম যে H2O2, H2C2O4। এরকম সাধারণ গুলা যদি থাকে, বা CH2Cl NH3, বা P2O5 Cl2O7, এরকম গুলা যদি আমরা একটু নির্ণয় করি, তারপরে জটিল আয়নের ক্ষেত্রে নির্ণয় করাটা দেখাবো। আগে সাধারণ এইগুলো নির্ণয় করাটা দেখি। এগুলো নির্ণয় করে যারা একদম এলিমেন্টারি লেভেলে আসো, এলিমেন্টারি লেভেল মানে একদম কিছু জানো না, তাদের জন্য আমি অল্প একটু বলে নিই যে কাজ জারণ মান কত ধরবো। গ্রুপ এক, গ্রুপ একে কি থাকে? হাইড্রোজেন থাকে, লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই গ্রুপ একের যাই দিক না কেন, গ্রুপ একের প্রত্যেকের জারণ মান আমরা +1 ধরবো। গ্রুপ দুই, গ্রুপ দুই এর যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো যদি একটু লিখি। বিরিয়ানি আমাদের কাজে লাগতে পারে, মোগলাই আমাদের কাজে লাগতে পারে, কাবাব কাজে লাগতে পারে। এই কয়টা হয়তো আমাদের কাজে লাগবে। গ্রুপ দুই এর প্রত্যেকের জারণ মান +2 ধরবো। গ্রুপ তেরো, গ্রুপ তেরো যদি আমাদের দিয়ে দেয়, গ্রুপ তেরো এই পাশে লিখি। এই যে গ্রুপ তেরো, গ্রুপ তেরো যদি আমাদের দিয়ে দেয়, ব্যাটে এলো, এই দুইটা আমাদের কাজে লাগতে পারে। গ্রুপ তেরোর সবাই হলো +3 ধরবো। গ্রুপ তেরো প্রত্যেককে আমরা কি ধরবো? +3। নিচে দিয়ে লিখি। এই পর্যন্ত গ্রুপ এক দুই। এবার লক্ষ্য গ্রুপ তেরো, গ্রুপ তেরোয় যাই দিক না কেন আমরা +3 লিখবো। ব্যাটে এলো। কার্বন সচরাচর আমাদের নির্ণয় করতে বলবে, কার্বন আমাদের দরকার নেই। ফসফরাস ও সচরাচর আমাদের নির্ণয় করতে বলবে, ওগুলো আমাদের দরকার না। আমাদের দরকার আছে 16 গ্রুপ। 16 গ্রুপে শুধু একটাই, অক্সিজেন। অক্সিজেন যদি আমরা আমাদের সামনে আসে, তা অক্সিজেনকে আমরা কি লিখবো? অক্সিজেন আলাদা করে লিখে দিই। অক্সিজেনকে আমরা -2 ধরবো। অক্সিজেন হলো কি? -2। আর আমাদের গ্রুপ 17 যে কাউকে যদি দেয়, গ্রুপ 17, গ্রুপ 17 হলো সবাই -1। গ্রুপ 17 যেটাই দিক না কেন সেটা -1, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যারা একদমই ধরে নিচ্ছে যে তুমি কিছুই জানো না, তাদের জন্য এইটুকু হলো আমার শর্টকাট, যে কাজ জারণ মান আমরা কত ধরবো এইটুকু জানলেই চলবে। যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে আমরা +1 ধরবো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদেরকে +2 ধরবো। গ্রুপ 13, বোরন আর অ্যালুমিনিয়ামকে +3 লিখবো। অক্সিজেন যদি আমাদের কখনো আসে, তো অক্সিজেনকে আমরা সবসময় -2 ধরবো। আর গ্রুপ 16, ওই 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যদি আসে, এগুলো আমরা -1 ধরবো। তো এখানে প্রথমটাতে আসি, যে K2Cr2O7 যৌগে ক্রোমিয়ামের জারণ মান। তো এখানে ক্লাস 9 এর নিয়মে করবা সবাই, এক্স দিয়ে দিয়ে বের করাটাই বেটার। তিনটি পরমাণু, যদি একটা শর্টকাট আমি আগে শিখাইছি, ওই শর্টকাট দিয়েও করা যায়। তো তিনটি পরমাণু থাকলে ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ যে পেছনে গুণ হয়, প্রথমে মাইনাস হয়, মাঝে ভাগ হয়। তা এক্ষেত্রে আমাদের ওইটা করার প্রয়োজন না, আমরা এক্স দিয়ে দিয়ে বের করলে তাড়াতাড়ি হবে। +1 × 2, ক্রোমিয়াম হলো এক্স, এক্স × 2। ক্রোমিয়ামেরটা নির্ণয় করব। অক্সিজেন সবসময় -2, তাহলে -2 × 7 = 0। এখান থেকে যদি আমরা দেখি, +2 + 2x, -14 = 0। 2x এখান থেকে 12 থাকে, অর্থাৎ ওই পাশে নিয়ে গেলে +12, x = +6। এখানে ক্রোমিয়ামের জারণ মান +6। এভাবে এক্স দিয়ে দিয়ে বের করবো। KMnO4 এ Mn এর জারণ মান কত? দেখি এখানে। KMnO4 Mn এর জারণ মান পটাশিয়াম, তাহলে +1 Mn হলো এক্স, অক্সিজেন হলো -2 × 4 = 0, x = +7। আচ্ছা, H2O2 তে অক্সিজেনের জারণ মান কত? জাইমান অক্সিজেন এটা। H2O2 তে অক্সিজেনের জারণ মান, এই অক্সিজেনের টা আমাদের কিন্তু নির্ণয় করতে বলবে।
আর সাধারণ যদি অক্সিজেন আমাদের নির্ণয় করতে না বলে, তখন অক্সিজেন আমরা সবসময় -2 ধরবো। তো এখানে যদি আমরা H2O2 তে অক্সিজেনের জারণ মান বের করি, H2O2, তো হাইড্রোজেনটা +1, যেটা বের করতে হবে সেটাকে এক্স ধরবো, x × 2 = 0। এখানে কিন্তু অক্সিজেনেরটা আমরা বের করতেছি, এটা হলো পারঅক্সাইড অক্সিজেন। তাহলে এখানে +1 × 2 আছে কিন্তু, +1 × 2, তাহলে +2 + 2x = 0, 2x প্লাস -2 হয়ে যাচ্ছে এটা, আর x = -1। তাহলে এই পারঅক্সাইড H2O2 তে অক্সিজেনের জারণ মান -1। আর যদি পটাশিয়াম সুপার অক্সাইড বলে, এটাতে পটাশিয়ামের এই অক্সিজেনের জারণ মান, এই ওইটা সাধারণ অক্সিজেনের সাথে এই দুটো অক্সিজেনের একটু ভেরিয়েশন বলে এটা আমাদের নির্ণয় করতে বলে। H2O2 তে অক্সিজেনের জারণ মান -2, কিন্তু কেও2 তে অক্সিজেনের জারণ মান অন্য একটা হবে। কিন্তু অন্য সব জায়গায়, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, যেগুলো নির্ণয় করতে বলতেছে না সেগুলো সবসময় আমরা নির্ণয় করার সময় কত ধরে নিব, -2 ধরে নিব। কেও2 তে অক্সিজেনের জারণ মান বের করতে যাচ্ছি, তা পটাশিয়াম ভালো করেই জানি, পটাশিয়াম হলো গ্রুপ 1 +1 হবে। তাহলে +1, অক্সিজেনটা হলো x × 2 = 0, তাহলে 2x = -1, x হলো -1/2। তাহলে এই হলো আমাদের কেও2 তে এক্স, এই অক্সিজেনের জারণ মান হলো -1/2। আসা যাক এরপরে, যে H2C2O4 এই যৌগের মধ্যে কার্বনের জারণ মান কত। তো এগুলো সব এক্স দিয়ে দিয়ে নির্ণয় করে নিবা। H2C2O4, হাইড্রোজেন হলো +1, কার্বন হলো x × 2, যেটা নির্ণয় করবো সেটা সবসময় এক্স। আর অক্সিজেন হলো -2 × 4 = 0। তাহলে +1 × 2 হয় না, এখানে 2 হবে কিন্তু। তাহলে +2 + 2x -8 = 0। তাহলে 2x = +6, x = +3। এই হলো আমাদের এটা। এবার আসি এই CH2Cl2 এই যৌগের মধ্যে কার্বনের জারণ মান কত। এই যৌগের মধ্যে কার্বনের জারণ মান, তাহলে এই যৌগের মধ্যে কার্বনের জারণ মান বের করবো, কার্বনটাকে এক্স ধরবো, হাইড্রোজেন আমাদের জানা আছে, হাইড্রোজেন হলো +1, +1 × 2, আর ক্লোরিন হলো আমাদের -1 × 2 হলো 0। তাহলে +1, x + 2 -2 = 0, অর্থাৎ x = 0। তাহলে এখানে কার্বনের চারণ মান 0। চারণ মান কিন্তু নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পজিটিভ হতে পারে। চারণ মান সব ধরনের হয়, নেগেটিভ, পজিটিভ, জিরো, আবার ভগ্নাংশ, সবকিছু হতে পারে। আচ্ছা, এই NH3 তে নাইট্রোজেনের জারণ মান বের করবো, তো যেটা বের করবো সেটাকে আমরা এক্স ধরবো। হাইড্রোজেন সবসময় +1 × 3 = 0, তাহলে x + 3 = 0, x হলো -3। এই সাধারণ যেভাবে আসুক না কেন সেভাবেই আমরা এক্স দিয়ে দিয়ে নির্ণয় করবো। P2O5 যৌগে যদি বলা হয় ফসফরাসের জারণ মান, তা ফসফরাসটাকে এক্স ধরবো, x × 2, অক্সিজেন হলো -2 × 5 = 0। তাহলে 2x -10 = 0, 2x +10, x = +5। এইভাবে আমরা এক্স দিয়ে দিয়ে নির্ণয় করব। এই যৌগে যদি বের করি ক্লোরিনের জারণ মান, তো এক্স দিয়ে দিয়ে বের করবো সব। তাহলে Cl2O7, সিএলটাকে আমরা এক্স ধরি, আর এটা হলো 2, অক্সিজেন হলো -2 × 7 = 0। তাহলে 2x -14 = 0, 2x +14, x = +7। এইভাবে যদি আমাদের দিয়ে দেয় সাধারণ গুলো, তো আমরা এক্স দিয়ে দিয়ে এভাবে বের করব। কখনো কখনো আমাদের আয়ন হিসেবে দিতে পারে, তো আয়ন গুলো যদি একটু আমরা দেখি, যদি আয়ন হিসেবে দিয়ে দেয়, যেমন আমাদের বললো যে Cr2O7 2 মাইনাস, বা MnO4 মাইনাস, বা S2O3 2 মাইনাস, বা S4O6 2 মাইনাস, এরকম আয়নে যদি আমাদের জারণ মান বের করতে বলে, এখানে ক্রোমিয়ামের বের করতে হবে x × 2, অক্সিজেন হলো -2 × 7 কত। এই যে এখানে আগে জারণ মান 0 ধরছিলাম, যখন আমাদের কোনো চাপ ছিল না, তার জারণ মান বের করার জন্য আমরা কি ধরতাম, 0 ধরতাম। কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো যে এটার ক্ষেত্রে মানটা আমাদের -2 দেয়া আছে, তাহলে টোটালটা এখানে -2। 2x - 14 = -2, তাহলে 2x হলো -2 + 14, মানে 2x +12, x = +6। তো এইটা হলো আমাদের এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান। MnO4 যদি দেখি, MnO4 মাইনাস আছে, এখানে একটা মাইনাস,
তো MnO4 যৌগে যদি Mn এর জারণ মান আমাদের বের করতে বলে, তো Mnটাকে এক্স ধরলাম, অক্সিজেন আমাদের -2 × 4 ইকুয়াল টু কত, এখানে বলে দিচ্ছি -1। তাহলে এক্স -7, সরি -8 -1, তাহলে -1 +8 মানে +7। ওকে, H2O3 টু মাইনাস যৌগে যদি আমাদের নির্ণয় করতে বলে সালফারের জারণ মান, এই সালফারটাকে এক্স ধরলাম, এই যে এক্স, এক্স এর সাথে কত গুণ, 2 গুণ, অক্সিজেন, অক্সিজেন হলো -2 × 3 ইকুয়াল টু -2। তাহলে 2x - 6 ইকুয়াল টু -2, 2x সমান -2 + 6, তাহলে 2x ইকুয়াল টু +4, এক্স ইকুয়াল টু +2। এই এক্স দিয়ে যেভাবেই আসুক আমরা এক্স দিয়ে দিয়ে এভাবে নির্ণয় করব। এরপরে চলে যাচ্ছি S4O6 এ যদি নির্ণয় করতে বলে, S4O6 টু মাইনাস এক্স, সালফার হলো এক্স, এক্স ইন্টু 4, অক্সিজেন হলো -2 × 6, আর ইকুয়াল টু কত, -2। তাহলে 4x মাইনাস 6 × 2 = 12, -2, তাহলে 4x সমান -2 + 12, তাহলে এখানে আসে +10, 4x সমান +10, তাহলে এক্স সমান হলো +10 কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করলে 2.5, 2.5 কিভাবে আসে, 10কে 4 দিয়ে ভাগ দাও, 4 এখানে 10, 4 দুগুণে কত, 8, থাকে হলো 2, দশমিক দিলাম, শূন্য দিলাম, 4 × 5 = 20, তাহলে এখানে 2.5। এক্স দিয়ে দিয়ে এভাবে নির্ণয় করলে আমরা এগুলো পেয়ে যাব। এরপরে আমাদের বাকি আছে হলো জটিল আয়নের জারণ মান নির্ণয়। সাধারণগুলো আমরা আসলে দিলেই পারবো, সাধারণগুলো যদি আমাদের দিয়ে দেয় আমাদের সমস্যা হবে না। জটিল আয়নের জারণ মান নির্ণয়টা দেখবো, তার আগে এরকম একটা দিছিল VO5, ধরো এরকম আছে VO5 প্লাস বা V2O5, আচ্ছা এটা প্রশ্নের মধ্যেই আছে, একটু পরে প্রশ্ন সলভ করবে সেখানে চলে আসবে না। আচ্ছা, আমরা এখন জটিল আয়নের জারণ মান দেখবো। তো জটিল আয়ন টপিকটা ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে আছে, যদিও এখনো পড়ানো হয় না, এই চ্যাপ্টার শেষ করে জটিল আয়ন টপিকটা পড়াই ফেলবো। জটিল আয়নেরটা শেষ করা হয় নাই কারণ এতটাই অধৈর্য হয়ে গেছিল তোমরা যে জৈব যৌগ আগে পড়াইতে বলছিল। চ্যাপ্টার 3-র জটিল আয়নটা যেহেতু শেষ করা হয় নাই জৈব যৌগ শুরু করার জন্য, এই জন্য আমরা জটিল আয়ন ক্লাসটা দ্রুতই নিয়ে নিব এই চ্যাপ্টারটা শেষ করি, তখন জটিল আয়নটা আরো ক্লিয়ার হবে। আপাতত জটিল আয়নের জারণ মানটা নির্ণয় দেখি। জটিল আয়নের মধ্যে কিছু লিগ্যান্ড আমাদের থাকবে, যে লিগ্যান্ড গুলো আমাদের খুবই খুবই পরিচিত, সেই লিগ্যান্ডের চার্জ গুলো আমাদের মুখস্থ রাখতে হয়। জটিল আয়নের জারণ মান নির্ণয়ের জন্য আমাদের এই লিগ্যান্ডের জারণ মান মুখস্থ রাখাটা ম্যান্ডেটরি। লিগ্যান্ড কি সেগুলো আমরা একটু যদি দেখি, এখানে লিখি লিগ্যান্ড, 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 এই লিগ্যান্ড, আর এখানে হলো লিগ্যান্ডের চার্জ। লিগ্যান্ড হিসেবে যদি আমাদের কাছে পানি আসে এর চার্জ 0, লিগ্যান্ড হিসেবে যদি আমাদের কাছে NH3 আসে এর চার্জ 0, লিগ্যান্ড হিসেবে যদি আমাদের সামনে সায়ানাইড আসে তবে এর চার্জ -N, লিগ্যান্ড হিসেবে যদি আমাদের সামনে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন আসে এগুলো হলো -1। মোস্ট ফ্রিকুয়েন্ট, তুমি যদি কিছুই না জানো এই চারটা যদি মুখস্থ রাখো তোমার কাজ চলে যাবে, কারণ এই চারটার বাইরে সচরাচর কখনোই দিতে দেখি না। তো এই চারটা লিগ্যান্ডের চার্জ যদি না মুখস্থ রাখতে পারো তাহলে তুমি স্টুডেন্টের মধ্যেই পড়ো না, যে H2 0 হবে, NH3 0, সায়ানাইড -1, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকলে এগুলোকে আমরা সবসময় -1 ধরবো। এই চারটা মনে রাখতে পারলে আমাদের কাজ শেষ। তো এখন আমরা একটু এর বাইরে যদি এরকম জটিল আয়নের মধ্যে অ্যামোনিয়াম আয়ন থাকে, অ্যামোনিয়াম আয়ন +1, এটা তো সবারই জানা, অ্যামোনিয়াম আয়ন +1, ফসফোনিয়াম আয়নের চার্জ কত, এটাও +1। তো অ্যামোনিয়াম যে +1 এইটুকু জানো, মনে করে না দিতে হয়, এটা দেখলেই সবাই পারার কথা। এখন একটা জটিল আয়ন আমি লিখি, ধরো এরকম লিখলাম K4Fe CN6, এই যৌগের মধ্যে আয়রনের জারণ মান, তা আগের মতো এক্স দিয়ে দিয়েই বের করব। এখন এই যে লিগ্যান্ড, লিগ্যান্ড দেখে চিনতেছে তো, সায়ানাইড, এই সায়ানাইড দেখো এখান থেকে নিব, এখানে এক্স আয়রনটা নির্ণয় করতে হবে, পটাশিয়াম হলো +1 × 4, +1 × 4, আয়রনটাকে এক্স ধরলাম, সায়ানাইড, এই সায়ানাইড এখানে কত আছে, -1, -1 এর সাথে 6, টোটালটা মিলে কত, 0, তাহলে +4 + x -6 = 0, x -2 = 0, x = +2।
সেম জিনিসটা আমাদের আয়ন দিয়েও দিতে পারে। আয়ন দিয়ে কিভাবে দিতে পারে? যেমন এই পটাশিয়ামকে যদি বাদ দিয়ে লেখে, তাহলে এটাকে লেখা যেতে পারে FeCN6, ব্র্যাকেট দিয়ে এখানে হলো 4 মাইনাস, মানে এই চারটা ওখানে চলে গেছে যেহেতু পটাশিয়াম দেওয়া হয়নি। তো এখানে যদি আমাদের আয়রনের জারণ মান নির্ণয় করতে পারে, তা আয়রনটাকে আমরা এক্স ধরলাম, সায়ানাইড হলো -1, এই যে সায়ানাইড -1 × 6 ইকুয়াল টু কত দেখো, -4, ইকুয়াল টু হলো কত, -4। তাহলে x-6 ইকুয়াল টু -4, এক্স ইকুয়াল টু -4 +6, তাহলে +2। তাহলে আয়ন দিয়ে যদি আসে, যৌগ দিয়েও তাই আসবে। এই হলো জটিল আয়নের জারণ মান নির্ণয়। আরো যদি একটা দেখাই, ধরো এরকম একটা যৌগ দিয়ে বললো যে এই যৌগে আমাদের কোবাল্টের জারণ মান কত, এই যৌগে কোবাল্টের জারণ মান কত। কোবাল্ট এখানে আছে, এটাকে যেটা নির্ণয় করব সেটাকে আমরা সবসময় কি ধরবো, এক্স ধরবো। তা কোবাল্টটাকে এক্স ধরি, H2 কে 0 ধরলাম, NH3 কে 0 ধরলাম, কেন? এই যে H2 0, NH3 0। Cl কত দেখো তো, Cl হলো -1, তাহলে Cl এখানে -1 × 2। আর এই Cl আর একটা আছে, তাহলে সেই Cl টাও কত, -1 = 0। তাহলে এক্স +0 + 0 -2 -1 = 0। তাহলে x-3 = 0, x +3। এই হলো জটিলায়নের চারণ মান নির্ণয়ের পদ্ধতি। এখন আমরা প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন দেখলে আমাদের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে, সুতরাং প্রশ্ন দেখেন। প্রথমে আমরা মেডিকেলের প্রশ্ন একটু যাই। মেডিকেলের প্রশ্ন যেটা, সেটা আগে দেখে আসি। অলরেডি সমাধান করে দেওয়া হয়ে গেছে, যেগুলো আসছে একটা মনে হয় বাকি আছে, এটা। প্রথম প্রশ্ন খেয়াল করো, বলছে কোনটিতে যোজনী ও জারণমান উভয় সমান। তো এই যে হলো নিষ্ক্রিয় গ্যাস, এর যোজনীয় শূন্য, এর জারণমানও শূন্য। তো এটা হলো আমাদের অ্যান্সার। আর ফ্লোরিনের যোজনী হলো 1। যোজনী বলতে কি, তাদের পজিটিভ নেগেটিভ হয় না। আর জারণমান বলতে কি হয়, পজিটিভ নেগেটিভ হয়। জারণমান পজিটিভ নেগেটিভ হয়, যোজনীর কোনো পজিটিভ নেগেটিভ হয় না। যেমন ফ্লোরিনও যেমন যোজনী 1, কিন্তু ফ্লোরিনের জারণমান -1। ঠিক আছে, ফ্লোরিনের 1 কিন্তু ফ্লোরিনের যোজনী হলো 1, কিন্তু জারণমান হলো -1। তো এটাই। কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হয় না, জারণমান হয় না। CaOCl এই যৌগে ক্লোরিনের জারণমান। তো এখানে ক্লোরিন দুই জায়গায় আছে, এই দুইটা ক্লোরিনের জারণমান নির্ণয়টা আমি একটু বোর্ডে করে দেই। CaOCl যৌগ, এটাকে বলা হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটা হলো ব্লিচিং পাউডারের সংকেত, CaOCl। এই যৌগের মধ্যে ক্লোরিনের জারণমান। এখানে যদি আমি ফরমেশনটা দেখাই, এই ধাতুটা হলো এখানে +2, কারণ ক্যালসিয়াম আমাদের জানা আছে +2। আর এই ধাতু যদি +2 হয়, তা দেখো একটা যৌগ যত প্লাস হয় এর সাথে কিন্তু তত মাইনাস বসে। যেমন এখানে যদি আমরা সালফেট বসাতাম, তাহলে এটা +2, এটা -2, টোটালটা মিলে আমাদের 0। তাহলে এইটা যদি +2 হয়, টোটালটা মিলে 0 হতে গেলে এই ক্লোরিনটা অবশ্যই -1-এ আছে, আর এই ওসিএলটা সম্পূর্ণটা -1-এ আছে। কারণ এই ওসিএল হলো একটা যৌগমূলক, টোটালটা মিলে এখন কিন্তু 0। এই যে এসোফোর যেমন একটা যৌগমূলক, এই ওসিএলও একটা যৌগমূলক। নাইট্রেট যেমন একটা যৌগমূলক, এই ওসিএলও এরকম একটা যৌগমূলক। তাহলে ক্লোরিন, এই ওসিএলটা যেহেতু -1, তাহলে একটা +1, এটা +2, এটা -1, তাহলে শেষের ক্লোরিন অবশ্যই -1। তাহলে আমাদের যৌগটা ছিল এরকম, CaOCl সম্পূর্ণটা মিলে যেহেতু এখানে 0, আর আমার আগে থেকেই জানা আছে ক্যালসিয়াম +2, আর ওসিএল আমাদের আগে থেকেই মুখস্থ, এটা হলো -1। তাহলে শেষের ক্লোরিন আমাদের -1। এখন আমাদের কাজ হয়ে গেছে কি, যে শেষের ক্লোরিনটার জারণ মান আমরা অলরেডি নির্ণয় করে ফেলতে পারছি। তো শেষের ক্লোরিনের জারণ মান আমাদের -1। আরেকটা কাজ বাকি আছে, যে ওসিএল একটা যৌগমূলক, এই যৌগমূলকের মধ্যে ক্লোরিনের জারণ মান বের করতে হবে। তো অক্সিজেন আছে এর মধ্যে, অক্সিজেন হলো কি -2, ক্লোরিনটা আমরা বের করব। তাহলে এক্স ইকুয়াল টু কত, -1। তাহলে -2 ওই পাশে নিয়ে যাই, এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, -1 + 2। এই -2 এই পাশে গিয়ে +2 হয়ে গেছে, তাহলে +1। তাহলে
প্রথমটার মধ্যে ক্লোরিনের জারণ মান আমাদের -1, আর এই ওসিএল এর মধ্যে ক্লোরিনের জারণ মান +1। তাহলে এই ক্লোরিনটা আমাদের +1, আর পেছনের ক্লোরিনটা আমাদের -1। কিভাবে বুঝলাম যে ওসিএল একটা যৌগমূলক? তোমাকে যদি দেওয়া হয় SO4, এই SO4 যৌগমূলকের মধ্যে সালফারের যোগ জারণমান কত, তো ওসিএল যৌগমূলকের মধ্যে ক্লোরিনের জারণমান কত? একই নিয়ম। তাহলে এখানে আমাদের ক্লোরিন প্রথমটা +1, পরেরটা হলো -1। এটাই হলো আমাদের প্রশ্ন ছিল, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন, তার সেখান থেকে রিপিট করছে মেডিকেলে। তাহলে CaOCl যৌগে ক্লোরিনের জারণমান হলো +1, -1, সি নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, এগুলো তো আর নাই। এই যে দেখো, একটু আগে আমি নির্ণয় করে দেখাইছি Cl2O7। এই যে Cl2O7 যৌগে, এই যে Cl2O7 যৌগে ক্লোরিনের জারণ মান এক্স দিয়ে নির্ণয় করলে +7 আসে। 45 নম্বর এমসিকিউ দেখো, K2Cr2O7 যৌগে ক্রোমিয়ামের জারণ মান +6। একটু আগে আমি এগুলো নির্ণয় করে দেখছি। তাই হলো আমাদের মেডিকেল প্রশ্ন। ভার্সিটির প্রশ্নতে চলে যাই। ভার্সিটির প্রশ্নতে যদি যাই, ভার্সিটির প্রশ্নের শুরুতে দেখো এখানে আছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের মধ্যে আছে ডিউ 23-24-এর প্রশ্ন, NH4 3 FeCN6 এই যৌগে আয়রনের জারণ মান এটা বের করতে হবে। আর NH4 এর জারণ মানটা যে কত সেটা এখানে দেখে নাও আগে। +1, আমি স্ক্রিনটা বড় করে দিই। ওকে, এখানে নির্ণয় করে করে দেখাই, প্রশ্ন থাক আর আমরা নির্ণয় করি। তাহলে প্রথমটাতে আছে ঢাকা ভার্সিটি 23-24-এর প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এই যৌগের মধ্যে আয়রনের জারণমান। তো NH4 এর জারণমানটা আমি বোর্ডে অলরেডি লিখে রাখছি, NH4+, এটা যৌগমূলক +1। তাহলে +1 × 3, আমাদের যৌগটা হলো NH4, এখানে 3, এরপরে জটিল আয়ন কিন্তু FeCN6 এটা। তাহলে NH4+1 +1 × 3, এই যে 3 আছে, তার সাথে আয়রন X। সায়ানাইড হলো আমাদের যোগ লিগ্যান্ড, তা সায়ানাইড হলো -1 × 6 = 0। তাহলে এটা হলো +3 + X - 6 = 0। তাহলে আসে কত? আসে হলো আমাদের X - 3 = 0, X +3। এইটা হলো আমাদের অ্যান্সার, X +3। পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন আছে 6 নম্বরে আছে, 4, 5, 6। H2C2O4 যৌগে ক্রোমিয়ামের কার্বনের জারণ মান এক্স দিয়ে বের করে দেখাইছি একটু আগেই। এটা অলরেডি দেখাইছি, এর জারণ মান হলো +3 আসছে। এখানে 4 × 2 = 8, 8টাকে 2 বার দিলে 6, 6কে থেকে 2 বার দিয়ে ভাগ দিলে 3। এখানে কিন্তু অ্যান্সার নাই, সঠিক উত্তর হবে +3। H2C2O4 এর সঠিক উত্তর এক্স দিয়ে বের করে দেখো, +3 আসবে। এখানে সঠিক উত্তর নাই, তাহলে এটা সঠিক উত্তর বিহীন। পরের প্রশ্ন যাও। CaCl2 যৌগে ক্লোরিনের জারণ, এটা লুতুপুতু প্রশ্ন। লুতুপুতু প্রশ্ন মানে ক্যালসিয়াম একে 2 দিছে, তাহলে ক্লোরিনিকে কত দিছে? 1, তাহলে এটা -1। তাহলে এটা পড়ার কথা। এই যে 8 নম্বর, 8 নম্বরটা হলো আহ জটিল আয়ন। তাহলে এটা করে দেখা একটু। CO NH3 6+3, তাহলে CO NH3 6+3 যৌগে আমাদের কোবাল্টের জারণ মান CONH3 6, ব্র্যাকেট দিয়ে এখানে হলো +3, জটিল আয়ন। তাহলে কোবাল্টের জারণমানটা আমরা বের করব এক্স। NH3 লিগ্যান্ড হিসেবে আসলে এটা জারণমান 0, তাহলে 0 × 6 = +3। তাহলে X = +3, এটাই হলো অ্যান্সার। তাহলে CO NH3 6 কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হলো +3। 16 নম্বর প্রশ্ন দেখাইছি, K2Cr2O7 যে ক্রোমিয়ামের জারণ মান হলো +6। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, কেভেনফ যৌগে এমএন এর জারণ মান বের করে দেখাইছি। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর বলছে অক্সিজেনের জারণ মান -1/2। এই জায়গায় অক্সিজেনের জারণ মান বের করে দেখাইছিলাম -1, এই জায়গায় হলো অক্সিজেনের জারণ মান নির্ণয় করে দেখাইছি -1/2। একটু আগে নির্ণয় করে দেখাইছি। কি, সরি সরি সরি, এটা না, এটা না, উল্টে গেছে, উল্টে গেছে। এই জায়গায় অক্সিজেনের জারণ মান -2, এখানে নির্ণয় করে দেখো -2 হবে। এইটাতে অক্সিজেনের জারণ মান -1/2।
এটাতে অক্সিজেনের জারণ মান হলো -1/2, কারণ এটা হলো সুপার অক্সাইড, এটা হলো পার অক্সাইড, এটাও পার অক্সাইড, এখানেও -1 আসবে। আচ্ছা, এখানেও -1 আসবে, এটাতে অক্সিজেন -2, আর শেষেরটাতে হলো -1/2। নির্ণয় করে দেখো, এক্স দিয়ে দিয়ে আমি একটু আগে দেখাইছি, সুতরাং আর দেখাতে চাচ্ছি না। 23 নম্বর প্রশ্ন দেখি, 23। এই যে Fe(CN6 3 − আয়রনের জারণ মান কত? তো এটা হলো জটিল আয়ন। এই সায়ানাইড হলো লিগ্যান্ড হিসেবে যদি আসে, সায়ানাইড লিগ্যান্ড হিসেবে আসলে ওটা কত? -1। তাহলে আয়রনকে এক্স ধরো, সায়ানাইডকে -1 ধরো, × 6 = -3। তাহলে যদি এটা করা হয় তাহলে আমাদের জারণ মান আসবে হলো এখান থেকে +3। পরের প্রশ্ন, Cr2O7 আমি করে দেখাইছি। ক্রোমিয়াম এক্স, অক্সিজেন হলো -2 × 7 = -2 করে দেখাইছি। HClO3 যৌগে ক্লোরিনের জারণ মান, ক্লোরিন এক্স ধরো, 3 × 2 = 6, 6 থেকে একবার দিলে 5, 5 আসবে, 5 আসবে +5, এক্স দিয়ে বের করে ফেলো। এরপরে হলো 27, 28 নম্বর। 28 নম্বরটাও একটু আগে করছি, যেটা ওইটাই। এই আয়রনের জারণ মান বের করতে হবে, সায়ানাইড লিগ্যান্ড হিসেবে আসছে, অর্থাৎ এটা -1। আর সোডিয়ামটা হলো +1, আয়রনেরটা বের করতে হবে। 29 নম্বর এমসিকিউতে আমি একটু করে দেখাবো। 29 নম্বর এমসিকিউ খেয়াল করো, BaMnO4 আর Li2MgFeF6, এই যৌগে দুইটির মধ্যে জারণ মান বের করতে বলছে। এটা হলো ঢাকা ভার্সিটি 19 কুড়ি। তাহলে BaMnF4, BaMnF4 এই যৌগের মধ্যে আমাদের বলছে, প্রথম যৌগের মধ্যে, প্রথমটার মধ্যে ম্যাঙ্গানিজ আর দ্বিতীয়টার মধ্যে আয়রন। দ্বিতীয়টাও লিখে রাখি এখানে, Li, লিথিয়াম, লিথিয়ামের সাথে কি? MgFe, লিথিয়াম MgFeF6, লিথিয়াম MgFeF6, লিথিয়াম MgFeF6। প্রথমটার মধ্যে আমাদের Mn বের করতে হবে, তো Mnটাকে এক্স ধরবো। এখন এই বেরিয়ামের কথা মনে আছে? গ্রুপ 2, বিরানি, মুগলাই, কাবাব, সরিয়ে, বাটিতে। গ্রুপ 2 এর সবাই +2, তাহলে বেরিয়ামটা কত হবে? +2। বেরিয়াম +2, এমএনটা আমরা বের করতে চাচ্ছি এক্স। আর ফ্লোরিন হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সবসময় -1, তাহলে -1 × 4। Mn4 ছিল, হ্যাঁ ঠিক আছে, Mn4। তাহলে এখানে -1 × 4 = 0। তাহলে +2, +2 + x -4 = 0। তাহলে x-2 = 0, x হলো +2। তাহলে এখানে Mn এর জারণ মান আমাদের +2। পরেরটাতে যাই, লিথিয়াম। লিথিয়াম হলো গ্রুপ 1 এর, গ্রুপ 1 এর সবাই হলো +1, লিথিয়াম হলো +1। আচ্ছা, ম্যাগনেসিয়াম, বিরানি, মুগলাই, কাবাব, গ্রুপ 2, তাহলে এটা হলো +1, লিথিয়াম হলো +1, ম্যাগনেসিয়াম হলো +2। আয়রনটা বের করব এক্স, ফ্লোরিন হলো -1 × 6 = 0। তাহলে +1 + 2 মানে এটা 3, +3 এগুলো, আর এক্স, এক্স -6 = 0, এক্স +-3, x = +3। এই হলো আমাদের, সরি এখানে ভুল হয়ে গেল কোথায়। আচ্ছা, Li2 আছে একটা, Li2টা দেয় নাই না, Li2টা দেয় নাই, এই জন্য। Li2, Li2 মানে কি? লিথিয়াম হলো +1 × 2, ম্যাগনেসিয়াম হলো আমাদের +2, আয়রন +2 এমনিতেই দিলেই হয়, আয়রনটাকে এক্স, এটা হলো -1 × 6 = 0। তাহলে +2 +2 +x -6 = 0। তাহলে x -2 = 0, x +2। তাহলে এই দুইটা যৌগের মধ্যে জারণ মানটা কত দেখাচ্ছে? জারণ মানটা এই দুইটারই +2 + 2, এ নাম্বার আছে। আচ্ছা, জারক বিজারক পরের টাইপ এগুলো। আর এই যে 33 নম্বর এমসিকিউটা খেয়াল করো, এটা হলো এক্সেপশনাল জারণ মান যেগুলো, এটা আমরা শেষে, কয়েকটা আছে 5টা সেট, আমরা শেষে দেখাই দিব এক্সেপশনাল জারণ মান, এটা এখন না, এটা শেষের দিকে টাইপ। এরপরে চলে যাচ্ছি COCl। একটু আগে বলছিলাম দেখো যে এই প্রশ্ন হলো মেডিকেল 22-23 ছিল, কিন্তু এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি 19 কুড়ির প্রশ্নে রিপিট, রাজশাহী ইউনিভার্সিটি 19 কুড়ি রিপিট ছিল এটা। আচ্ছা, 35 নম্বর এমসিকিউ, কোনটিতে জারণ মান আছে +3?
কোন শ্রেণীর আয়নে +3 জারণ সংখ্যার পরমাণু আছে? তা প্রত্যেকটা এখানে নির্ণয় করতে হবে। ক্লোরিন এখানে এক্স দিয়ে নির্ণয় করো, ফসফরাস এক্স দিয়ে নির্ণয় করো, সালফার এক্স দিয়ে নির্ণয় করো, এনে হলো এক্স দিয়ে নির্ণয় করো। এই শেষেরটা আমি একটু দেখাই দিই। শেষেরটা যদিও অ্যান্সার না এখানে। Na2+, Na2+ আয়নে যদি আমাদের নাইট্রোজেনের জারণ মান বের করতে বলতো, তো অনেকে এইগুলো দেখলে পর ঘাবড়ে যায় যে NO2 তো আমরা হলো কি হিসেবে জেনে আসছি, NO2 কে আমরা জানে আসছি গ্যাস হিসেবে, কিন্তু এখানে চার্জ হিসেবে দিচ্ছি। তো নাইট্রোজেন এখানে এক্স, অক্সিজেন হলো আমাদের -2 × 2 = +1, এই যেখানে প্লাস আছে। x - 4 = +1, x = +1 +4, তাহলে এখানে +5। এখানে নাইট্রোজেনের জারণ মানটা হলো +5। আবার একটা যৌগমূলক আছে, এই যে জটিল আয়ন CrH2O4 Cl2, এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান কত? ক্রোমিয়ামের জারণ মান যদি আমরা বের করি, Cr লিগ্যান্ড হিসেবে H2 আসছে 4টা, Cl2 আসছে 2টা, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট দিয়ে বিআর দিছে। এই যৌগে বলতে হবে ক্রোমিয়ামের জারণ মান। তো ক্রোমিয়ামটাকে এক্স ধরলাম, লিগ্যান্ড হিসেবে H2 আসলে এটা কি, 0, তাহলে 0 × 4। ক্লোরিন সবসময় -1, তাহলে -1 × 2 প্লাস ব্রোমিনের জারণ মান হলো -1, এই যে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়ন সবসময় -1 = 0, তাহলে x + 0 -2 -1 = 0, x = +3। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 36 মোটামুটি সব দেখাইছি, আর একটা দেখালে হয়ে যাবে। এই যে VO2, দেখো 45 নাম্বার MCQ, VO2+, আর VO2+, VO2+, একই রকম দেখতে মনে হচ্ছে কিন্তু একই জিনিস না। দিছে হলো ভিও, এই যে ভিও ওপরে হলো 2+, আর একটা দিছে হলো VO2, VO2+। এই দুটি যৌগের মধ্যে ভ্যানাডিয়ামের জারণ মান কত? এক্স দিয়ে বের করি। ভ্যানাডিয়াম এক্স, অক্সিজেন কত, -2, -2, আর = হলো +2, তাহলে x - 2 ওই পাশে যে হয়ে যাচ্ছে হলো +2, তাহলে হবে আমাদের এটা +4। প্রথমটাতে এটা যার মান হলো +4। দ্বিতীয়টাতে আসি, ভ্যানাডিয়ামকে এক্স ধরলাম, অক্সিজেন হলো -2 × 2 হলো +1, তাহলে x - 4 = +1, x = +1 + 4, তাহলে +5। তাহলে দুইটাই প্রথমটা +4, পরেরটা হলো +5। আশা করি জারণ মান নির্ণয় কারো কোনো ঝামেলা হবে না। আমি জারণ মান নির্ণয় প্রায় 30 মিনিট ধরে জারণ মান নির্ণয় দেখাইছি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিক। আজকের টপিকটা হলো টাইপ 2 থেকে শুরু। টাইপ 2 থেকে শুরু করি। একটা বিক্রিয়া দেয়া থাকবে, ওই বিক্রিয়াতে কে জারক, কে বিজারক, কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে টাইপ 2 আমাদের এটা, যদিও আগে আমরা টাইপ 1 হিসেবে লিখছিলাম, কিন্তু এখন টাইপ 2 দাও। একটা বিক্রিয়া থেকে কে জারক, কে বিজারক, কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে। এই চারটা তথ্য আমাদের খুঁজে বের করতে হবে। একটা বিক্রিয়া থেকে কে জারক, কে জারিত হয়েছে, কে বিজারক, কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, এই তথ্যগুলো আমরা খুঁজে বের করবো। তো প্রথমত, জারক বিজারক জারিত বিজারিত চারটা তথ্যকে আমরা দুইটা তথ্যকে একটু কনভার্ট করে নিই। আমরা এখানে জারণ, জারণ/বিজারক কথাটা লিখি, আর এপাশে লিখি বিজারণ/জারক। চারটা তথ্য দুইটা তথ্যে কনভার্ট হয়ে গেছে। এই জারণ/বিজারক লেখার কারণ কি, এখানে ইলেকট্রন ত্যাগ হয়। অনেকে এইভাবে বলে জারণ মানে ছাড়ন, তা সেই হিসেবেও তুমি মনে রাখতে পারো, জারণ মানে ছাড়ন, মানে ইলেকট্রন ত্যাগ। আর দ্বিতীয় কথাটা হলো এখানে জারণ মান বাড়ে, জারণ মান বাড়ে। 2 নম্বর কথা, এখানে হলো ইলেকট্রন গ্রহণ হয়, জারণ মান হ্রাস পায়। ইলেকট্রন ত্যাগ হবে, জারণ মান বাড়বে।
ইলেকট্রন গ্রহণ হবে, জারণ মান হ্রাস পাবে। উপরেরটা বা নিচেরটা যে কোনোটা দিয়ে হবে, তবে এইটা দিয়ে এটা নির্ণয় করাটা ইজি। অর্থাৎ বাড়লে জারণ, কমলে হ্রাস পাবে, বা কমলে হলো বিজারণ, হ্রাস পাওয়া মানে কমে যাবে আর কি। তো আমি তিন চারটা বিক্রিয়া দিয়ে তোমাদের এই জিনিসটা বুঝাই দিব। SnCl2 এর সাথে যদি FeCl3 বিক্রিয়া করে, উৎপন্ন করে হলো SnCl4, আর হলো FeCl3, সরি FeCl2। এই বিক্রিয়া থেকে আমরা খুঁজতে চাচ্ছি তা চারটা তথ্য। এক নম্বর তথ্য এখানে খুঁজবো এই বিক্রিয়ায় কে জারক। দুই নম্বর তথ্য আমরা খুঁজবো এই বিক্রিয়ায় কে বিজারক। তিন নম্বর তথ্য এই বিক্রিয়া থেকে আমরা খুঁজবো কে জারিত হয়েছে। কে জারিত হয়েছে। চার নম্বর তথ্য আমরা খুঁজবো এই বিক্রিয়াতে কে বিজারিত হয়েছে। এই তথ্যগুলো আমরা এখান থেকে খুঁজতে চাচ্ছি। তাহলে প্রথমত এখানে আসি। এটা দেখে যে যার অনুমানটা আমরা বুঝতে পারতেছি, এসএন ওকে দিচ্ছে 2, তাহলে এসএন এখানে আছে +2। আয়রন ওকে দিচ্ছে 3, তার মানে আয়রন এখানে আছে +3। এটা পরে লিখি। এসএন এখানে আছে +2 তে। এই পাশে যে এসএন এর যার অনুমানটা কত হয়েছে দেখো, এসএন ওকে দিচ্ছে 4, এসএন আছে এখানে +4-এ। তো 2 থেকে 4-এ গেছে, সহজেই বুঝতেছি বেড়ে গেছে। তাহলে বাড়ছে নাকি কমছে এখানে আমরা লিখবো, লিখলে আমাদের কাজটা খুবই সুবিধা হয়। এখানে লিখছি বাড়ছে। তা যদি বেড়ে যায় ওই প্রক্রিয়াটাকে বলি আমরা জারণ, তাহলে এটা একটা জারণ প্রক্রিয়া। তাহলে যেহেতু বাড়ছে, জারণ মান বাড়ছে, 2 থেকে 4-এ গেছে মানে বাড়ছে, বাড়লেই কি জারণ। আর যে লোকের জারণ হয়, এটাকে লোক হিসেবে লিখে রাখো। যে লোকের জারণ হয় মানে এই লোকটারই জারণ মান বাড়ছে, এই লোকটাকে আমরা নাম দিব বিজারক। তাহলে কি হবে, যেখানে জারণ হবে সেই লোকটাকে নাম দিব বিজারক। এই যে জারণ অবলিক বিজারক লেখার এটাই কারণ। যেখানে জারণ হবে ওই লোকটাকে হবে কি, বিজারক। এবার আসি এখানে। এইটা হলো +3 আছে, এখানে এসে হয়েছে +2। তাহলে 3 থেকে 2 গেছে, তাহলে দেখো কমে গেছে। আমি এখানে এইভাবে লিখে নেব কমছে। এই কমছে কথাটুকু লিখলে আমার কাজটা খুবই খুবই ইজি হয়ে যাবে। যদি কমে যায়, কমে গেলে হলো কি বিজারণ। তাহলে এখানে আমরা লিখলাম এই দাগের উপরে যে এটা হলো একটা বিজারণ বিক্রিয়া। আর যে লোকের বিজারণ হয় ওই লোকটাকে বলবো আমরা জারক। এই লোকটার নাম হলো এখানে জারক। এখন দেখি এই বিক্রিয়া থেকে যে চারটা তথ্য আমরা পাইছি কিনা। কে জারক, এই বিক্রিয়াতে FeCl3 হলো জারক। কে বিজারক, এই যে SnCl2 হলো এই বিক্রিয়াতে বিজারক। কে জারিত হয়েছে, এইটা অনেকে বুঝতে পারে না। দেখো যেখানে জারণ কথা সেটাই জারিত হয়েছে, জারণ লেখা আছে এখানে, এটাই জারিত হয়েছে। জারিত হয়েছে কথার মানে হলো কি, কাজ জারণ মান বাড়ছে। জারণ মানে কি, জারণ মান বেড়ে যাওয়া। জারিত হয়েছে মানে কাজ জারণ মান বেড়ে গেছে। SnCl2 এর জারণ মান বাড়ছে মানে এসএন এর জারণ মান বেড়ে SN4 হয়েছে। তাহলে কে জারিত হয়েছে আমরা এখানে লিখতে পারবো SnCl2 আসলে জারিত হয়েছে। SnCl2। কে বিজারিত হয়েছে, কে বিজারিত, দেখো যেখানে বিজারণ লেখা, এখানে বিজারণ লেখা মানে এটাই বিজারিত হয়েছে। তাহলে এখানে বিজারিত হয়েছে FeCl3, এটা হলো বিজারিত হয়েছে। এখন কখনো কখনো আমাদের এই যে FeCl3-র পরিবর্তে প্রশ্নে Fe3+ লেখা থাকতে পারে, একই কথা। FeCl3 যে কথা, Fe3+ হতে একই। এই যে FeCl3 যে কথা, দেখো এখান থেকে আয়রনের জারণ মান যেহেতু +3 আছে, তাহলে এই জায়গাটায় FeCl3 এর পরিবর্তে আমরা Fe3+ লিখে দিতে পারি। কে বিজারক, এই SnCl2 তো বিজারক, তো এইটার পরিবর্তে যদি তারা, এসএন এখানে 2+ আছে, তাহলে এইটার পরিবর্তে যারা SN2+ও যদি অ্যান্সারে থাকে, তাতে কিন্তু কিছু যায় আসে না। SN+2ও কিন্তু তারা লিখতে পারে। কে জারিত হয়েছে, তো এখানে SnCl2 লেখা আছে, কে জারিত হয়েছে লেখা আছে হলো SnCl2। এটার পরিবর্তে তারা যদি SN2+ লিখে দেয়, একই জিনিস। দেখো এই SnCl2-র পরিবর্তে SN2+ লেখা যায়, FeCl3 এর পরিবর্তে Fe3+ লেখা যায়। তো এই যে SnCl2 না লিখে যদি SN2+ লিখে দেয়, সব সময় কিন্তু একই। তাহলে এটাই আমি বলতে চাচ্ছি, একটু সরাই লিখি নয়তো দেখা যাচ্ছে না। FeCl3। কে জারক, কে বিজারক, কে জারিত হয়েছে,
কে বিজারিত হয়েছে। এই তথ্যগুলো আমরা খুঁজতে যাচ্ছিলাম, বলছিলাম। তা আগেই বলছি, যেখানে জারক লেখা আছে জারকটাকে দিলাম এপিসিএল 3 জারক। এখন এই এপিসিএল 3 পরিবর্তে লেখা যায় হলো Fe3+, এটা বলতে চাচ্ছি। এপিসিএল 3 যে কথা, Fe3+ কিন্তু একই কথা, কারণ এই এপি এখানে জারক মান 3। আচ্ছা, কে বিজারক? যেখানে দেখো SnCl2 আছে, তাহলে এটা হলো SnCl2, এটা হলো বিজারক। এখন এটার পরিবর্তে যদি কেউ Fe2, SN2+ লেখে, একই কথা। কে জারিত হয়েছে? যেখানে জারণ কথাটা লেখা, এই জায়গাটায় জারণ কথা লেখা মানে এই লোক জারিত হয়েছে, SnCl2 জারিত হয়েছে। তাহলে SnCl2 হলো এখানে আমার জারিত হয়েছে, বা সংক্ষেপে SN2+ লিখতে পারি। কে বিজারিত হয়েছে? এখানে, যেখানে বিজারক, বিজারণ কথা লেখা, বিজারণ এখানে লেখা মানে এটা বিজারিত হয়েছে। FeCl3 হলো আমার বিজারিত হয়েছে, বা এটাকে আমরা Fe3+ও লিখতে পারি। তো এই হলো একটা বিক্রিয়াতে কে জারক, কে বিজারক, কে জারিত, কে বিজারিত। একটা জিনিস খেয়াল করো, এই জারক বিজারক জারিত বিজারিত সব কিন্তু বিক্রিয়কে থাকে। সবগুলোই দেখো বিক্রিয়কে, উৎপাদে কিছুই থাকে না। তাহলে জারক বিজারক জারিত বিজারিত একটা তথ্যই কোথায় পাবো আমরা? বিক্রিয়কে পাবো। তো একটা বিক্রিয়া দেখালাম, এরকম আমরা আরো 3-4টা বিক্রিয়া দেখাই দিই। সহজ একটা বিক্রিয়া। ধরো K+F2 বিক্রিয়া করে হয় 2KF। এই বিক্রিয়াতে যদি আমরা ওইরকম 4টা তথ্য খুঁজতে চাই, একটু ফাঁকা দিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে কে, এখানে শুধু কে, এখানে হলো F2, তৈরি হচ্ছে হলো KF। সমতা করে দিলাম একবারে। এখানে হলো আমাদের বের করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যে মৌলিক পদার্থ যদি একা বসে থাকে, এই মৌলিক পদার্থ ফ্লোরিন পটাশিয়াম, কোনো মৌলিক পদার্থ একা যদি বসে থাকে তাহলে সে জিরো। এ হলো জিরো। কেন? মৌলিক পদার্থ কারোর সাথে যুক্ত নয়, তাহলে ওর জারণ মানটা সবসময় কি ধরবো? এখানে জিরো। পটাশিয়াম এখানে জিরো, কিন্তু এই জায়গায় যে পটাশিয়াম +1 হয়েছে। ফ্লোরিন এখানে জিরো, কিন্তু এখানে যে -1 হয়েছে। তা আমরা দুইটা দাগ দিতে পারি, এই জিরো, এটা থেকে গেছে হলো আমাদের +1। জিরো থেকে +1-এ গেছে মানে এটা বাড়ছে। যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি? জারণ। আর যেখানে জারণ হবে ওই লোকটাকে আমরা কি বলবো? বিজারক বলবো। জিরো থেকে -1-এ গেছে, তাহলে কমে গেছে, এখানে আমরা লিখবো হলো কমছে। কমলে কি হয়? কমলে হয় বিজারণ। কমলে হয় কি? বিজারণ। আর যেখানে বিজারণ হবে সেই লোকের নাম কি? জারক। তাহলে একটা বিক্রিয়া থেকে এখন 4টা তথ্য আমরা এখানে বসাই দিব। প্রথমত কে জারক? ফ্লোরিন এখানে হলো জারক, F2। কে বিজারক? এই যে পটাশিয়াম হলো এখানে বিজারক, তাহলে পটাশিয়াম হলো এখানে বিজারক। কে জারিত হয়েছে? যেখানে জারণ কথা লেখা না, জারণ কথা এখানে লেখা মানে জারিত হয়েছে পটাশিয়াম। কে বিজারক? বিজারিত হয়েছে, যেখানে বিজারণ কথা লেখা সেটা বিজারিত। তাহলে বিজারণ এখানে কারণে F2 হলো এখানে বিজারিত হয়েছে। একটা বিক্রিয়া থেকে 4টা তথ্য আমরা লিখে ফেলছি। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের এতে। পরের বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া হলো এরকম, ধরো দেয়া আছে কপার সালফেট +পটাশিয়াম আয়োডাইড। উৎপন্ন করলো হলো আমাদের Cu2I2 K2SO4 +I2। আর এই বিক্রিয়া সমতা যদি করে দেয়া থাকে, সমতা করে দেয়া থাকলে এখানে কি থাকবে? 2 থাকবে, এখানে 4 থাকবে। সমতা করে দেয়া থাকলে আমাদের কিছু যায় আসে না। সমতা করে দেয়া থাকলে এভাবে থাকবে। যদি বলি এই বিক্রিয়াতে কার জারণ মান, এই 4টা তথ্য আমাদের লিখতে হবে এখানে। তো এই বিক্রিয়া থেকে 4টা তথ্য লেখার জন্য আমরা যখন জারণ মান নির্ণয় করব, তখন এই মূল সংখ্যাগুলো আমাদের কোনো কাজের না। এই মূল সংখ্যাগুলো আমরা কোনো ধরার বাইরে রেখে দেব। এই মূল সংখ্যাগুলো কিন্তু কোনো কাজের জিনিস না। জারণ মান নির্ণয়ের সময় মূল সংখ্যা কোনো কাজের কিছু না। মূল সংখ্যা বাদ দিয়ে জারণ মান নির্ণয় করতে হবে। তো এখানে দ্রুত পরিবর্তন খোঁজার জন্য দেখতে হবে বিক্রিয়ক উৎপাদের দিকে তাকিয়ে কে মৌলিক পদার্থ আছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়োডিন এখানে জিরো অবস্থায় আছে, মানে একা আছে, মানে জিরো। আর এখানে এসে আয়োডিনটা আমাদের কি হয়েছে, এখানে এসে আয়োডিনটা হলো আমাদের -1 হয়েছে। তাহলে -1 এখানে এসে হয়েছে কি জিরো, এখানে -1 এখানে হয়েছে কি জিরো। তাহলে এই একটা পরিবর্তন আমরা খুঁজে পাইছি, একটা পরিবর্তন আমরা খুঁজে পাইছি, আর একটা পরিবর্তন আমাদের খুঁজতে হবে। তাহলে আরেকটা পরিবর্তন খোঁজার জন্য কপার, কপার এখানে দেখা যাচ্ছে হলো এসওফোর যেহেতু 2 - হয়, এই যে এসওফোর যেহেতু 2 - তাহলে কপার এখানে কি +2, এই জায়গায় কপার +2 তে আছে। আর এই জায়গায় কপারের জারণ মানটা কত আছে সেটা যদি তুমি না বুঝতে পারো, এক্স দিয়ে বের করে নাও। কপার হলো এক্স, এক্স × 2, আয়োডিন হলো -1 × 2 = 0। তাহলে 2x - 2 = 0, 2x সমান কত, +2। তাহলে x হলো +1, তাহলে x এখানে আমাদের আসে +1। তাহলে কপারের জারণ মান এখানে +1। এই যে আরেকটা পরিবর্তন আমরা খুঁজে পাইছি, +2 +1-এ গেছে, -1 জিরোতে গেছে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে -1 বড় নাকি প্লাস, এই -1 বড় নাকি জিরো বড়, এই জিনিস মনে হয় কার শিখাই দিতে হবে না, যে -1 থেকে জিরো যে বড়, এটা মনে হয় কারো শিখাই দেওয়ার প্রয়োজন নেই। এই জিনিস যদি না পড়ো যে আমি পারি না, তাহলে ক্লাস 1-এ ভর্তি হতে হবে। তাহলে -1 থেকে যদি জিরো বড় হয় তার মানে বাড়ছে, বাড়লে আমরা কি লিখবো, জারণ। তাহলে যেহেতু এটা বাড়ছে তার মানে এটা জারণ। আর যেখানে জারণ হয় ওই লোকটাকে আমরা কি লিখবো, বিজারণ। তাহলে এই লোকটা হলো এখানে বিজারণ। একটা পেয়ে গেলাম। আর এটা হলো +2, এটা হলো আমাদের এখানে কি আছে, +2 আছে। +2 থেকে দেখো +1-এ গেছে, +2 থেকে +1 কি কমছে না বাড়ছে, কমে গেছে। তাহলে এটাকে আমরা লিখবো হলো কমছে, এটাকে আমরা লিখবো হলো কমছে। যদি কমে যায়, যে জারণ মান কমছে, কমছে মানে কি বিজারণ, এই যে জারণ মান কমলে, কমলে হলো কি বিজারণ। যেখানে বিজারণ হবে ওই লোকের নাম কি, ওই লোকের নাম হলো জারক। তাহলে এই লোকটাকে আমরা বলবো হলো জারক। তাহলে একটা বিক্রিয়া থেকে এখন আমরা চারটা তথ্য দেখতে পাচ্ছি, কে জারক, কে বিজারক। তাহলে এখানে আমাদের দেখো যে পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড এই যে জারণ, বাড়ছে মানে জারণ, যেখানে জারণ সেখানে বিজারক। আর এখানে কমছে, কমলে হলো কি বিজারণ, যেখানে কমে যাবে সেখানে বিজারণ, আর বিজারণ যেখানে হবে সেখানে জারণ। এই যে যেখানে বিজারণ হবে সেই লোকটাকে লিখে দিতে হবে জারক। তাহলে এখানে জারক কে এই বিক্রিয়াতে, কপার সালফেট, কপার সালফেট হলো আমাদের জারক। বিজারক কে, পটাশিয়াম আয়োডাইড, বিজারক। কে জারিত হয়েছে, যেখানে জারণ কথা লেখা সেটাই জারিত হয়েছে, পটাশিয়াম আয়োডাইড জারিত হয়েছে। কে বিজারিত হয়েছে, যেখানে বিজারণ কথা লেখা, যেখানে বিজারণ কথা লেখা সেটা বিজারিত হয়েছে। তাহলে কপার সালফেট হলো বিজারিত হয়েছে। তাহলে একটা বিক্রিয়া থেকে চারটা তথ্য এখানে আমরা লিখে দিলাম। পরের বিক্রিয়াতে যাই। Na2S2O3, এটা হলো আয়োডোমিথির বিক্রিয়া, আগেরটা ছিল এটা আয়োডিমিথির বিক্রিয়া, আগেরটা ছিল আয়োডোমিথির বিক্রিয়া। এই বিক্রিয়াতে যদি আমাদের বলে কে জারক কে বিজারক, তাহলে সমতা করে বিক্রিয়া দিয়ে দিয়ে আগে Na2S4O6 প্লাস হলো Na। এখন এই জায়গাটাতে আমাদের সমতা দরকার নাই, কারণ সমতা ছাড়াই আমরা কাজ করে ফেলতে পারবো। আর সমতা যদি করে দিই, তাই করে দিয়ে দেখাই, এই যে এভাবে সমতা হয়। মানে সমতা, আগেই বলছিলাম যে সমতার আগে যে মোল সংখ্যা, এই মোল সংখ্যা আমাদের এই জারণ বিজারণে কোনো কাজের জিনিস না। মোল সংখ্যা জারণ বিজারণে কোনো কাজের জিনিস না। তাহলে এই জায়গায় হলো আয়োডিনের জারণ মান জিরো, এখানে এসে হয়েছে -1, একটা চেঞ্জ আমি খুঁজে পাইছি, এটা হলো কমে গেছে। জিরো থেকে -1-এ গেছে মানে কমছে। কমলে কি লিখি, বিজারণ লিখি। আর যেখানে বিজারণ লিখি সে নিজে কি, বিজারণ হলে সে কি জারক। তাহলে এটা হলো আমাদের জারক। ওকে, এবার এই জায়গায় যদি দেখি Na2S2O3, এখানে সালফারের জারণ মানটা কত। সালফারের জারণ মানটা বের করার জন্য এই জায়গায় আমরা এক্স দিয়ে বের করে নিতে পারি। সালফার Na2S2O3, এখানে সালফারের জারণ মানটা বের করে ফেলাম। সোডিয়াম হলো +1 × 2, সালফার হলো x × 2, অক্সিজেন হলো -2 × 3 = 0। তাহলে +2 + 2x - 6 = 0। তাহলে 2x = -4, +4, এই -4 এই পাশে যে +4, x = +2। তাহলে এখানে আমাদের সালফারের জারণ মান আসছে কত, +2।
তাহলে এই Na2S2O3 যৌগে সালফারের জারণ মানটা কত আসছে? +2 আসছে। আরেকটা আমাদের বের করতে হবে Na2S4O6। এই জায়গাটাতে Na2S4O6 Na2S4O6 এই যৌগতে আমাদের সালফারের জারণ মানটা বের করি। তো সোডিয়াম হলো +1 × 4, X × 4, অক্সিজেন হলো -2 × 6 = কত? 0। তাহলে +4 + 4x = -12 = 0। তাহলে 4x +8, সরি, এখানে 4 তো না, এটা 2 হবে, সরি। তাহলে 4x = -10। তাহলে x ওই পাশে যে +10 হয়ে যাবে। তাহলে x কত হবে? 10/4। তাহলে +2.5, আগে দেখাইছিলাম একবার। তাহলে এখানে সালফারের জারণ মান আছে +2, এই জায়গায় এসে সালফারের জারণ মান হয়েছে +2.5। যদি তোমাকে জিজ্ঞাসা করি 2 বড় না 2.5 বড়, এখানে +2 থেকে +2.5 হয়ে গেছে। তো এটুকু আমার তো শিখাই দেওয়ার দরকার নাই যে +2 থেকে +2.5 বড়, তাহলে বাড়ছে। এই 2 থেকে 2.5 গেছে মানে এখানে কি হয়েছে? বাড়ছে। তাহলে এই জায়গায় আমি লিখে নিলাম যে বাড়ছে। জারণ মান যদি বেড়ে যায় তাহলে এটাকে বলে জারণ। আর যে লোকের জারণ হয় ওই লোকের নাম কি? বিজারণ। এই বিক্রিয়া থেকে চারটা তথ্য যদি এখন আমরা বের করি এখানে। জারককে, আয়োডিন হলো জারক, বিজারককে Na2S2O3 হলো বিজারক। কে জারিত হয়েছে? যেখানে বিজারণ কথা লেখা, দেখো, যেখানে জারণ কথা লেখা সেটা জারিত। তাহলে Na2S2O3 জারিত হয়েছে, Na2S2O3 জারিত হয়েছে। যেখানে বিজারণ লেখা সেটা বিজারিত, এখানে বিজারণ লেখা মানে এটা বিজারিত হয়েছে। তাহলে এটাই হলো আমাদের বিজারিত। এখানে বিজারণ কথা লেখা, সেটাই বিজারিত। একটা বিক্রিয়া থেকে চারটা তথ্য বের করার উপায় আমি সবভাবে বললাম। আরো একটা বিক্রিয়া দিয়ে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করব। জারক, বিজারক, জারিত, বিজারিত, চারটা তথ্য খুঁজে খুঁজে বের করতে হবে। যে কোনো একটা প্রশ্ন হিসেবে দিতে পারে। ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন সলভ করে দেখাই। বলছিল এরকম, KNO3, এটা তো উৎপন্ন করে হলো KNO2 প্লাস হলো O2। বলতে হবে এই যৌগে কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, মানে কার জারণ ঘটছে, কার বিজারণ ঘটছে। এখন কথা হলো, আগেই বলছিলাম যে এই জারণ বিজারণ বিক্রিয়ায় সমতাকরণের কোনো ভ্যালু নাই। সমতাকরণের কোনো ভ্যালু নাই। সমতাকরণ আমরা বাদ দিয়ে হিসাব করব। তো এখানে ওই যে KNO3 হিসেবে আমি লিখলাম, ওই সমতা আমার দরকারই নাই। সমতাকরণ, জারণ বিজারণের বের করা মানে এই জারণ বিজারক কে জারিত কে বিজারিত হয়েছে, এই চারটা তথ্য বের করার জন্য সমতাকরণের কোনো ভ্যালু নেই। সমতাকরণ এদের কিছুই করে না। তাহলে এখানে অক্সিজেন যেহেতু মৌলিক পদার্থ একা আছে, একা আছে তার মানে 0। এখানে এসে অক্সিজেন -2, একটা চেঞ্জ আমরা সাথে সাথে খুঁজে পেয়েছি। এরকম যদি মৌলিক পদার্থ আমরা দেখতে পাই, খুব সহজেই ধরে ফেলতে পারি যে একটা মৌলিক পদার্থ আলাদা হয়ে গেছে মানে এটা 0। আর কোনো যৌগের মধ্যে যদি থাকে তাহলে সেটা কি কত সেটা বসাই দিলাম, এটা -2 হিসেবে আসছে। এই জায়গায় নাইট্রোজেনের জারণ মান যদি বের করি, KNO3, দেখো এর আগে কিন্তু 2 ছিল, এর আগে 2 ছিল। এই 2 কিন্তু আমি জারণ মান নির্ণয়ের সময় ব্যবহার করব না। অনেকে কি করে, এই 2 সহ হিসাব করে। এই 2 কোনো কাজের না। কেন কাজের না? কারণ এই যৌগের মধ্যে নাইট্রোজেনের জারণ মান বের করতে হবে। এর আগে যে 2 সংখ্যাটা আছে, এটা আমার জারণ মান নির্ণয়ের সময় লাগবেই না, এটা ধরার বাইরে। জারণ মান নির্ণয়ের সময় এই 2 কিন্তু ব্যবহারই করা যাবে না, এই জন্য কিন্তু আগে থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পটাশিয়াম হলো কত? +1, নাইট্রোজেন হলো X, অক্সিজেন হলো -2 × 3 = 0। তাহলে +1 + X -6 = 0, X +5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের জারণ মান +5 আছে, অক্সিজেন ছিল -2 তে, আর এখানে নাইট্রোজেনের জারণ মান +5 আছে। এবার এটাতে আসি, KNO2, এই যৌগের মধ্যে নাইট্রোজেনের জারণ মান কত? KNO2। তো এখানে পটাশিয়াম +1, নাইট্রোজেন হলো X, অক্সিজেন হলো -2 × 2 = 0। তাহলে +1 + X -4 = 0, X +3। এখানে এটা +3 তে আছে। একটা আছে 5, একটা আছে হলো 3। তাহলে 5 থেকে 3-এ গেছে মানে কমছে। কমছে মানে কি? বিজারণ।
-2 থেকে জিরোতে গেছে মানে বাড়ছে। বাড়লে কি? জারণ। এই বিক্রিয়াতে কে জারণ হয়েছে কার বিজারণ হয়েছে আমরা ইজিলি বলতে পারি। এখানে জারণ হয়েছে কার? জারিত হয়েছে। জারিত হয়েছে, যেখানে জারণ কথা লেখা। জারিত হয়েছে কে? অক্সিজেন, কারণ অক্সিজেন হলো এখানে জারণ কথা লেখা মানে এটা জারিত হয়েছে। বিজারিত হয়েছে কে? নাইট্রোজেন। বিজারিত হয়েছে এখানে কে? নাইট্রোজেন। এটা হলো অ্যান্সার। এই বিক্রিয়াতে কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে আশা করি বের করতে পারবো। তা আমি 3-4টা বিক্রিয়া দিয়ে এই জিনিসটা দেখাইছি, এখন আসো প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে মেডিকেলের প্রশ্ন দেখাই। মেডিকেলের প্রশ্ন রিপিট করছিল। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 ছিল, খেয়াল করো। মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23-এর প্রশ্ন। প্রশ্ন ছিল এই যে বিক্রিয়াটিতে বিজারক কোনটি। একটু আগে আমি নির্ণয় করে করে দেখাইছি, দেখো। সিইউএসএফ যৌগে এটা হলো বিজারক। এই এখানে বলছে কি হলো বিজারক, তাই না? সিএসএফ যৌগে বিজারক হলো এই যে পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আই মাইনাস লিখতে পারি। আগেই বলছিলাম কিন্তু। আমি যদি আবার একটু তোমাদের বিক্রিয়াটা দেখাই, তাহলে আবার দেখাই দিই একটু। এটা হলো আমাদের বিক্রিয়াটা, CuSO4 এর সাথে হলো পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে হচ্ছে Cu2I2। আর এখানে লেখা হলো K2SO4 প্লাস হলো আয়োডিন। And মৌলিক পদার্থ আগে ধরবো। যে মৌলিক পদার্থ এখানে -1 আছে, এখানে জিরোতে গেছে। -1 থেকে জিরোতে গেছে মানে কি? বাড়ছে। যদি জারণ মান বেড়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো কি? জারণ। যে লোকের জারণ হবে সেই লোকটাকে আমরা কি বলবো? বিজারক। এখানে কপার আছে +2-তে, এখানে এসে হয়েছে -1, এই +1-এ। তাহলে +2 থেকে +1-এ গেছে মানে কমছে। জারণ মান যদি কমে যায় তাহলে এটাকে বলি আমরা বিজারণ। আর যেখানে বিজারণ হয় ওই লোককে আমরা কি বলি? জারক। এখন কথা ছিল এটা যে বিজারকের এখানে পটাশিয়াম আয়োডাইড হলো বিজারক। পটাশিয়াম আয়োডাইডের পরিবর্তে আমরা আই মাইনাস কে লিখতে পারি, কারণ এটা হলো আমাদের আই মাইনাস। আর জারক কোনটা? কপার সালফেট। কারণ কপার সালফেট যে জারক, এই কপার সালফেটের পরিবর্তে আমি Cu2+ ও লিখতে পারতাম। কপার সালফেটের পরিবর্তে কি লিখতে পারতাম? Cu2+। কে জারিত হয়েছে? যেখানে জারণ কথা লেখা, এই যে জারণ কথা লেখা সেটা জারিত, কারণ জারিত হয়েছে হলো পটাশিয়াম আয়োডাইড। আর পটাশিয়াম আয়োডাইড না লিখে আমি কিন্তু আই মাইনাস লিখতে পারি। আর এখানে পটাশিয়ামটা কেন বাদ দিতে পারি? কারণ পটাশিয়াম এখানে দর্শক, এখানে পটাশিয়াম +1, এ পাশেও দেখো পটাশিয়াম +1, এই জন্য ওটা হলো দর্শক। এই সালফেটও এখানে দর্শক। এই যে সালফেট হলো এখানে দর্শক, এর জারণ মানে কোনো চেঞ্জ হয় না। যে বিজারিত হয়েছে, এখানে জারিত হয়েছে, এখানে জারণ সেটা জারিত হয়েছে, আর বিজারিত হয়েছে যেখানে বিজারণ লেখা এটা বিজারিত হয়েছে। তাহলে কপার সালফেট বা হলো Cu2+। যদি এখন আমরা প্রশ্নটার দিকে দেখি, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা। 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে এই বিক্রিয়াটিতে বিজারক কোনটি। তো এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম আয়োডাইড বিজারক। পটাশিয়াম আয়োডাইডের পরিবর্তে কি লেখা যায়? আই মাইনাস লেখা যায়। এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে একটা বিক্রিয়াতে কে জারক কে বিজারক, কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে আশা করি সবাই পারবে। এখন আসা যাক ভার্সিটির প্রশ্ন যদি আমরা একটু দেখি। ভার্সিটির প্রশ্নগুলো কেমন ভাবে দেয়। স্ক্রিন ছোট করি কারণ আমার এগুলো পড়ানো হয়ে গেছে। 21 নম্বর এমসিকিউ হলো আর ইউ 21-22। বলা হচ্ছে যে SnCl2 ApCl3 এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক। তা এখানে একটু আগে আমি করে করে দেখাইছি। SnCl2 ছিল বিজারক, এটা সঠিক। এটা হলো জারক ছিল। আর এসএন এর হলো
জারণ ঘটছে আর এটার হলো বিজারণ ঘটছে। তো এর মধ্যে সঠিক তথ্য হলো এটা। আচ্ছা, একটু আগে করে দেখাইছি, ওর সাথে মিলাই দেখো। একটু আগে আমি সবগুলো করে দেখাইছি, সবগুলো খাতায় নোট করে ফেলো। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাচ্ছিস। 37 নম্বর এমসিকিউ, এটাও করে দেখাইছি আমি। এখানে আছে হলো KNO3। এই KNO3 এই বিক্রিয়াটিতে জারিত ও বিজারিত হয়েছে। এখানে একটু আগে দেখালাম যে নাইট্রোজেন হলো জিরোতে আসছে আর এটা হলো -2, -2 থেকে জিরোতে আসছে মানে জারণ ঘটছে। তো নাইট্রোজেনের এই অক্সিজেনের জারণ ঘটছে। এই অক্সিজেন এখানে জিরো, এখানে হলো -2, তাহলে -2 থেকে জিরোতে গেছে মানে জারণ। আর এটা +5 থেকে +3-তে আসছে মানে বিজারণ, তাহলে এটা বি নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাচ্ছে আমরা। 51, এই প্রশ্ন একটু আগেই হলো যে ডিউ 15-16 ছিল, এটা রিপিট করছে হলো রাজশাহী 22-23। প্রশ্নটা কি, ডিউ 15-16, এই দেখো নিচের কোনটি আহ, সঠিক। এসএন ইস অক্সিডাইজ, এখানে এসএন এর জারণ ঘটছে, কারণ এ 2+ থেকে গেছে হলো 4+, 2+ থেকে গেছে হলো কিসে 4+, তাহলে বাড়ছে, বাড়লেই কি জারণ, তাহলে অ্যান্সার হলো এ। 65 নম্বর প্রশ্ন, সেম প্রশ্ন, খুলনা ভার্সিটি 14-15 ছিল হলো এই বিক্রিয়াটিতে জারক হলো কোনটি। তা এটা হলো বিজারক, এটা হলো জারক, বের করে দেখাইছি। আচ্ছা, আরো দেখি। এ হলো যেটা জাহাঙ্গীরনগর 17-18-তে ছিল। জাহাঙ্গীরনগর 17-18 প্রশ্ন কি যে এই বিক্রিয়াতে আহ কোনটি সঠিক এই বিক্রিয়া। তা এখানে হলো আয়োডিন জারক, সঠিক তথ্য। আয়োডিনের হলো জারণ ঘটছে, এটা ভুল তথ্য। এ নাম্বার শুধু দেখো, এটা শুধু সঠিক তথ্য, এটা হলো জারক। আর এই আয়োডিনের হলো এখানে বিজারণ ঘটছে, কারণ কি এ হলো জিরো থেকে গেছে হলো -1-এ, তার মানে বিজারণ ঘটছে। আর Na2SO3 এখানে হলো বিজারক, তাহলে এ বিজারক, এটাও সঠিক না, এখানে জারক লিখে রাখছে, তাহলে এ নাম্বারটা শুধু সঠিক। আচ্ছা, নিচের বিক্রিয়াটিতে এই যে C16-17 ছিল যে এই বিক্রিয়াটিতে জন্য কোনটি সঠিক, এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে এই বিক্রিয়া আসছে। তো এখানে কপার হলো 2+ থেকে গেছে হলো কপার শুধু +1-এ, তার মানে কি ঘটছে, +2 থেকে +1-এ আসছে, কমছে, কমলে কি বিজারণ, তাহলে এ নাম্বার তথ্য ভুল। 2 নাম্বার তথ্য হলো কি কপার CO2+ বিজারক না, এটা জারক। এখানে পটাশিয়াম আয়োডাইড হলো এখানে বিজারক, তাহলে এখানে I- এর জারিত হয়েছে। I-, এখানে -1 থেকে জিরোতে গেছে, -1 থেকে জিরোতে যাওয়া মানে কি বাড়ছে, বাড়লে কি জারণ, তাহলে এই তথ্য ভুল, সি নাম্বার ভুল, ডি নাম্বার সঠিক। তাহলে -1 থেকে এখানে আয়োডিন হলো -1 থেকে গেছে হলো জিরোতে, তার মানে আয়োডিনের জারিত হয়েছে, এটা সঠিক তথ্য। তাহলে আশা করি একটা বিক্রিয়া থেকে 4টা তথ্য যদি দিয়ে দেয় কারো কোনো ভুল হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের টাইপ। পরের টাইপটা হলো এই যে জিনিস, নিচের কোনটি রিডক্স বিক্রিয়া, বলবে এভাবে, বলবে রিডক্স বিক্রিয়া টাইপ 3 এটা কোনটি, জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া, কার জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া, নিচের কোনটি জারণ বিজারণ। তো এখানে লেখো রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন হয়, রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন হয়, যে বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন ঘটে, সেটা রিডক্স বিক্রিয়া। আর রিডক্স নয় কোনটা, যেটায় জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না, রিডক্স নয়। যে বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন ঘটে না, পরিবর্তন ঘটে না, সেই বিক্রিয়া হলো রিডক্স নয়। তা আমি একটু আগে যে বিক্রিয়াগুলো দেখাইছিলাম, যেমন আমি হাইড্রোজেনের সাথে যদি পানির বিক্রিয়া দিই, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে H2O।
এখানে হাইড্রোজেনের জারণ মান কিন্তু জিরো, কারণ মৌলিক পদার্থ স্বাধীনভাবে আসছে, কিন্তু এখানে হাইড্রোজেন +1। তাহলে এই যে চেঞ্জ হয়ে গেছে না, যদি এরকম চেঞ্জ একটা দেখলেই হবে। যদি আমরা শুধুমাত্র একটা দেখতে পাই এরকম, তাই হবে, দুইটা দিয়েও করলে হবে, একটা জারণ হলে আর একটা বিজারণ হবে। তাই এখানে আছে এটা জিরো, জিরো থেকে গেছে হলো -2। যে কোনো একটা এরকম যদি জারণ মানে চেঞ্জ হয়, তা জারণ মানে চেঞ্জ হলে সেটাকে বলবো আমরা রিডক্স। তাহলে এই বিক্রিয়াটা রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। আর রিডক্স নয় কখন হবে? যদি জারণ মানে চেঞ্জ হয় না। ইতিপূর্বে আমি যে কয়টা উদাহরণ তোমাদের এর আগেরটাই বেশি গাইছি, সবগুলো কিন্তু রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। এই যে ApCl3 SnCl2 লিখছিলাম, এটাও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। যে চারটা বিক্রিয়া একটু আগে আমি শিখাইছি, সবগুলোই ছিল আমাদের রিডক্স বা জারণ বিজারণ, কারণ সবগুলোতে জারণ মানে চেঞ্জ হচ্ছিল। এই যে জারণ বিজারণ বিক্রিয়া, কারণ কি, এখানে Sn এর জারণ মান +2 আছে, এখানে হয়েছে +4। এই যে জারণ মান চেঞ্জ হয়ে গেছে, জারণ মান চেঞ্জ হলেই সেটা জারণ বিজারণ বিক্রিয়া। এই যে জারণ মান চেঞ্জ হওয়া মানেই জারণ বিজারণ বিক্রিয়া। এটা আছে +3, আসছে হলো +2 তে, জারণ মান চেঞ্জ হয়ে গেছে। জারণ মান চেঞ্জ হওয়া মানে কি, জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এগুলো হলো আমাদের রিডক্স বিক্রিয়া। তো রিডক্স বিক্রিয়া আমরা দেখেই চিনতে পারবো জারণ মান চেঞ্জ হয়ে যাবে। আর রিডক্স নয় কোনগুলা? তো এখন আমরা কয়েকটা রিডক্স নয় এমন বিক্রিয়া দেখব, যে বিক্রিয়াগুলো জারণ মানে চেঞ্জ হয় না। এক নম্বরে হলো তাপীয় বিয়োজন বিক্রিয়া। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি তাপ দাও, তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো এখানে ক্যালসিয়ামের জারণ মান +2, এখানে এসে হয়েছে +2, চেঞ্জ হয় নাই। অক্সিজেন এখানে -2, এখানেও -2, এটাতেও -2, চেঞ্জ হয় নাই। এপাশ থেকে ওপাশে দেখো, কোনো চেঞ্জ হচ্ছে না। এই ক্যালসিয়াম টু ক্যালসিয়াম নো চেঞ্জ, অক্সিজেন টু অক্সিজেন নো চেঞ্জ। এখানে যেমন হাইড্রোজেন থেকে হাইড্রোজেন চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে +1 চেঞ্জ হয়েছে বলে আমরা বলতে পারবো যে বাড়ছে, বাড়লেই কি জারণ। এই যে বাড়ছে বাড়লে কি জারণ। এখানে কেউ এরকম লেখার সুযোগ আছে? এখানে এই যে -2 থেকে -2 লেখার সুযোগ নেই, মানে এটা জারণ মান চেঞ্জ হচ্ছে না। তাহলে যে বিক্রিয়া এরকম জারণ মানে চেঞ্জ হবে না, এটা রিডক্স নয়। আর রিডক্স নয় কোন বিক্রিয়া? অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কখনো রিডক্স হয় না। যেমন একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া দাও, অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া দিলে NaCl, এটা হলো প্রশমন বিক্রিয়া, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যেটা লবণ পানি উৎপন্ন করে। তো এই অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কখনো রিডক্স হয় না। NaCl তৈরি করবে আর পানি তৈরি করবে। এপাশ থেকে ওপাশে মান বসায় দেখো, নো চেঞ্জ। আচ্ছা, এখানে কার্বন +4 আছে, এখানে কার্বন +4 আছে। হাইড্রোজেন এখানে +1, এখানে হাইড্রোজেন +1, চেঞ্জ হয় নাই। ক্লোরিন এখানে -1, এখানে -1, চেঞ্জ হয় নাই। সোডিয়াম এখানে +1, এখানেও সোডিয়াম +1। অক্সিজেন এখানে -2, এটাতেও -2। হাইড্রোজেন এখানে +1, এখানেও +1, চেঞ্জ হচ্ছে না। এপাশ থেকে ওপাশে জারণ মানের কোনো চেঞ্জ হচ্ছে না। আর 3 নাম্বার হলো বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়াও কখনো জারণ বিজারণ হয় না। বিনিময় মানে কি, বউ অদল বদল করা। AgCl এর সাথে যদি বা AgCl সিলভার নাইট্রেটের সাথে দিই, সিলভার নাইট্রেটের সাথে ধরো সোডিয়াম ক্লোরাইড দেওয়া হলো। তো এখানে বউ অদল বদল করা মানে কি, সিলভার যে সোডিয়ামের বউটাকে নিয়ে নেবে। যে এই যে সিলভার সোডিয়ামকে সরাই দিয়ে বলতেছে, ভাই তুমি আমার বউ কেন, আমি তোমার বউকে নিই। এবার এই কি করবে, সোডিয়াম এবার কি করবে, ওর বউয়ের কাছে আসবে। তো এই হলো কথা, বউ অদল বদল হয়ে যাবে। জাস্ট সিলভার যে সোডিয়ামকে সরাই দিয়ে বলছে কি তুমি আমার জায়গায় দখল করো। তাহলে সোডিয়াম সিলভারের বউয়ের কাছে চলে আসছে, এই যে NaNO3। আর সিলভার যে সোডিয়ামের বউয়ের কাছে গেছে, তাহলে এই হলো AgCl। AgCl, এই সিলভার জাস্ট হলো বদল বদল করছে, বউ বদল বদল হলে ওই বিক্রিয়া জারণ বিজারণ হয় না। এর কারণ কি, এখানে সিলভার +1 আছে, এখানেও সিলভার +1। ক্লোরিন এখানে -1 আছে, এখানেও ক্লোরিন -1। সোডিয়াম এখানে +1-এ আছে, সোডিয়াম এখানেও +1-এ আছে। নাইট্রেট এখানে -1-এ আছে, নাইট্রেট এখানে -1 আছে। এই বিক্রিয়া জারণ বিজারণ হয় না। আর যদি কখনো আয়নকে বিক্রিয়া দেওয়া হয়, যেমন ক্যালসিয়াম 2+ আয়ন আর ক্লোরিন -আয়ন, এই পাশে যদি আমরা এরকম আয়ন হিসেবে এদেরকে যুক্ত করে দিই CaCl2, এই বিক্রিয়া কিন্তু জারণ বিজারণ না। এর কারণ কি, ক্যালসিয়াম এখানে যেমন 2+, এখানেও তো ক্যালসিয়াম 2+ আছে। ক্লোরিন যেমন এখানে -1, এখানেও -1 আছে। তো এরকম আয়ন আয়ন যদি যুক্ত করা হয়, তবে ওই বিক্রিয়া কখনো জারণ বিজারণ হয় না। তাহলে এই কয়েকটা তথ্য যদি আমরা বুঝতে পারি, বা এটা দেখেই চিনা যায় যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, আশা করি দেখলেই চিনতে পারবো। আমি কয়েকটা দেখাই। তাহলে এখানে আসি আমি, প্রথমে চলে যাচ্ছে আমরা মেডিকেলের প্রশ্ন দিয়ে।
40 নম্বর এমসিকিউ আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা, 19 কোটির প্রশ্ন। বলছে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, যেটা চেঞ্জ হবে না? তো এই যে প্রথমটা হলো বিনিময় বিক্রিয়া, এই যে আমি যেটা দিয়ে রাখছি বোর্ডে ওইটাই হলো প্রথমটা। প্রথমটা হলো কি বিনিময় বিক্রিয়া। দেখো, এই যে প্রথম অপশনটা হলো এই যে এটা বিনিময় বিক্রিয়া, এটা জারণ বিজারণ না। এই যে এইচ এফ কে ওইচ, এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ হয় নাই। এই যে সি নাম্বারটা হলো এটা ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড চেঞ্জ হয় না, জারণ বিজারণ বিক্রিয়া নয়। তাহলে এই তিনটা হলো জারণ বিজারণ বিক্রিয়া নেই। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, এই যে সালফার মৌলিক পদার্থ যদি কখনো স্বাধীন থেকে থাকে, খুব সহজে তার অ্যান্সার দেওয়া যায় যে মৌলিক পদার্থ কখনো স্বাধীন আসলে সে জিরো। আর এ পাশে সালফার দেখো এখানে -2 তে আছে, এই যে H2 এসে -2। এইরকম যদি কখনো আমরা দেখি H2SSO2 উৎপন্ন করছে হলো কি H2O আর হলো এস, সমতাকরণ কিন্তু বিক্রিয়া মানে জারণ বিজারণ খোঁজার জন্য সমতাকরণ দরকারই নেই। তা এই যে মৌলিক পদার্থ যদি কোনো বিক্রিয়াতে তুমি দেখো মৌলিক পদার্থ স্বাধীন বসে আছে, ওইটাকে আগে ধরবা, এটা জিরো হয়ে আছে। এখানে সালফার দেখো -2, তাহলে এই যে -2 আর এখানে এসে হয়েছে জিরো, তার মানে এটা কি? এটা জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই, কারণ চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা হলো আমাদের রিডক্স বিক্রিয়া। পরের প্রশ্ন আমি চলে যাচ্ছি, ভার্সিটির প্রশ্ন দেখি কিছু, মেডিকেলে আর আসে নাই। এরপরে ভার্সিটির প্রশ্ন যদি যাই, আহ, দেখো 14 নম্বর এমসিকিউ আছে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া আমরা দেখবো কি, জারণ মানে চেঞ্জ। তা আগেই বললাম কি, এরকম আয়ন যদি যুক্ত হয় যেমন সিইউ আর NH3, এখানে NH3 কিন্তু লিগ্যান্ড, NH3 এখানে জিরো, আর সিইউ এর এখানে যেমন Cu2+ আছে এই জায়গায়ও Cu2+ আছে, তার মানে এখানে চেঞ্জ হয় না, মানে এটা জারণ বিজারণ না। আচ্ছা, এই যে NH3 এর সাথে NH4+, NH3 যেভাবে আছে এখানে এটার মধ্যে NH3+ই আছে আর তার সাথে H+, এই আয়ন যুক্ত হলে সেই বিক্রিয়া জারণ বিজারণ না, এই যে আয়ন যুক্ত হলে সেই বিক্রিয়া জারণ বিজারণ না। এই জায়গায় দেখো খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ক্লোরিন এখানে জিরোতে আছে, মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে জিরো। এই জায়গায় ক্লোরিন হলো -1 আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া। আর এই যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে কোনো আয়ন যদি যুক্ত হয়, এই যে আয়ন যদি যুক্ত হয় এরা কখনো জারণ বিজারণ হয় না। 14 নম্বরে অ্যান্সার হলো সি। আচ্ছা, পরের প্রশ্ন যাই। 17 নম্বর এমসিকিউ দেখো, বলছে কি কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। তা খুবই ইজি জিনিস, আগের মতো আমরা খুঁজবো যে এটা হলো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করছে, জারণ বিজারণ হবে না। এই যে বিনিময় বিক্রিয়া, জারণ বিজারণ হবে না। বদল বদল করছে, এটা জারণ বিজারণ না। এই যে এটা একটু আগে যে প্রশ্নটা সেটাই আসলে রিপিট, এটা এখানে এসে জিরো, এটা এখানে এসে জিরো, আর এখানে এসে সালফার আছে -2। তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। আচ্ছা, এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, বাকি তিনটা জারণ বিজারণ না। 27 নম্বর এমসিকিউ দেখো, 27 নম্বর এমসিকিউ তে বলা হচ্ছে কি কোনটি জারণ বিজারণ নয়, মানে তিনটা জারণ বিজারণ আছে একটা জারণ বিজারণ না। তো এখানে প্রথমটা দেখো, মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে জিরো, এখানে এসে হাইড্রোজেন +1, আর দেখার দরকার নেই, চেঞ্জ হয়েছে মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে এসে মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে জিরো, কিন্তু সোডিয়াম এখানে এসে +1, চেঞ্জ হয়েছে মানে জারণ বিজারণ বিক্রিয়া। এটাতে আমরা দেখতে পাচ্ছি মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে জিরো, কিন্তু হাইড্রোজেন এখানে এসে হয়েছে +1, তাহলে এটাও জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়া জারণ বিজারণ না কিনা এটা দেখি। এই মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে জিরো, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি না NO3-র মধ্যে অক্সিজেন এখানে হলো -2, তার মানে এখানে সবগুলোতে চেঞ্জ হচ্ছে, সবগুলোই জারণ বিজারণ বিক্রিয়া। এই চারটা অপশন চারটাই জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এখানে সঠিক উত্তর নেই। এই দেখো সমাধান দেওয়া আসে, সঠিক উত্তর নেই, সবগুলোই জারণ বিজারণ বিক্রিয়া, কারণ সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে। পরের এমসিকিউতে যাই। 40 নম্বর এমসিকিউ, 40 নম্বর এমসিকিউ তে দেখতে হবে জারণ বিজারণ বিক্রিয়া। তো এই যে এখানেও একটা সুন্দর দিয়ে রাখছে, মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে, এই যে মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে মানে জিরো, আর এখানে অক্সিজেনটা আছে -2, একটা চেঞ্জ খুঁজেই পাইছি, তাহলে এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এগুলো জারণ বিজারণ কিনা, এটা দেখো জারণ বিজারণ না, কারণ এখানে লিথিয়াম +1-এ আছে, এখানেও +1-এ আছে, অক্সিজেন এখানে -2-তে আছে। ওই যে প্রথম বিক্রিয়াটা, প্রথম বিক্রিয়াটা তাপীয় বিয়োজন, কার্বনেটের তাপীয় বিয়োজন, এই
গ্রুপ এক আর গ্রুপ দুই, এই কার্বনেটের তাপীয় বিয়োজন কখনো জারণ বিজারণ হয় না, মনে রাখবা, কার্বনেটের তাপীয় বিয়োজন জারণ বিজারণ হয় না। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড এখানে +4, এখানেও +4, অক্সিজেন এখানে -2, ওখানে -2, চেঞ্জ হচ্ছে না। এই যে এটাও কার্বনেটের তাপীয় বিয়োজন। এই যে সোডিয়াম বাইকার্বনেটের তাপীয় বিয়োজন, এই কার্বনেট বাইকার্বনেটের তাপীয় বিয়োজনে জারণ বিজারণ হয় না। এখানে জারণ মানে কোনো চেঞ্জ হয় না, মানে এটা জারণ বিজারণ না। একমাত্র এক নাম্বারটা চেঞ্জ হয়েছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া। তো আশা করি জারণ বিজারণ বিক্রিয়া দিলে কারো কোনো চিনতে অসুবিধা হবে না। এখন আমরা চলে যাচ্ছি অসামঞ্জস্য বিক্রিয়াতে। চলে যাচ্ছে এখন আমাদের টাইপ 3, অসামঞ্জস্য বিক্রিয়া আর সামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া আজ পর্যন্ত পরীক্ষাতে আসে নাই। আজ পর্যন্ত যেটা আসছে সেটা হলো অসামঞ্জস্য বিক্রিয়া। তো আমরা দুইটা একটু বলে দিব। টাইপ 4 হলো অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বা একে ইংলিশে বলে ডিসপ্রপোর্শন। ডিসপ্রপোর্শন, ডিসপ্রপোর্শন রিয়াকশন। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে, এটা কিন্তু রিটেনে দেওয়ার মতো একটা প্রশ্ন, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণ ও বিজারণ ঘটে। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণ ও বিজারণ ঘটে, সেই বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণও ঘটবে, আবার সেই পরমাণুটার বিজারণও ঘটবে, সেই বিক্রিয়াকে অসামঞ্জস্য বিক্রিয়া বা জারণ বিজারণ ওই অসামঞ্জস্য বিক্রিয়া বলে। তো আমরা একটু উদাহরণ দেখি। এই ক্লোরিনের সাথে যদি পানির বিক্রিয়া হয়, তৈরি করে হলো HCl আর HOCl। এই ক্লোরিন এখানে 0 আছে, কিন্তু এখানে আছে হলো -1। আর এইচও সিএল, এইচও সিএল যৌগের মধ্যে ক্লোরিনের জারণ মান যদি আমরা একটু বের করি, তো এখানে হাইড্রোজেন হলো +1, অক্সিজেন হলো -2, ক্লোরিন বের করতে যাচ্ছি মানে এক্স। তাহলে এখানে হলো +1 -2 +x=0, x=+1। তাহলে এখানে ক্লোরিনের জারণ মান +1। তাহলে একটা ক্লোরিন দেখতে পাচ্ছি -1 আর একটা +1 হয়েছে। তাহলে 0 থেকে এই যে -1-এ গেছে মানে কমছে। আগের নিয়ম আমরা অ্যাপ্লাই করি, 0 থেকে -1-এ গেছে মানে কমছে। কমছে মানে কি? বিজারণ। কমছে মানে কি? বিজারণ। আবার দেখতে পাচ্ছি এই 0 থেকে এটা আবার +1-এও গেছে, তাহলে এটা বাড়ছে। বাড়ছে মানে কি? জারণ। তাহলে একই পরমাণুর জারণও ঘটছে, একই পরমাণুর বিজারণও ঘটছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা হলো অসামঞ্জস্য বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়াটাকে যদি আমরা এভাবেও দেখি, ক্ষারীয় মানে ক্লোরিনের সাথে যদি ক্ষারের বিক্রিয়াও দিই, NaOH, এটা কম তাপমাত্রায় ঘটে, তাহলে উৎপন্ন করে হলো NaCl আর হলো NaOCl আর হলো পানি। এই বিক্রিয়াটা সাধারণত কক্ষ তাপমাত্রায় ঘটে। এক্ষেত্রেও দেখো এই ক্লোরিন 0, এখানে এসে -1, এখানে এসে +1, একই রকম। এই যে জারণ বিজারণ, এই যে 0 থেকে -1-এ গেছে মানে কমছে। এই ক্লোরিনের জারণও ঘটছে, আবার ওই সেই ক্লোরিনের বিজারণও ঘটছে। একই পরমাণু জারণ হয়, সেম পরমাণুটার বিজারণও হয়। 0 থেকে -1-এ গেছে মানে বিজারণ, 0 থেকে +1-এ গেছে মানে জারণ। এই সেম বিক্রিয়াটাকে যদি তাপমাত্রা বাড়াই দেওয়া হয়, সাধারণত কক্ষ তাপমাত্রা এটা ঘটে, কিন্তু এই বিক্রিয়াটাকে যদি 70 ডিগ্রিতে ঘটানো হয়, তখন এই বিক্রিয়া NaCl NaClO3 হয়। সেক্ষেত্রেও কিন্তু একই। দেখো, এই 0, 0 থেকে -1-এ গেছে মানে কি? এটা কমছে। আর 0 থেকে এই যে এটা 3 × 2 = 6, 6 থেকে একবার দিলে +5, তাহলে এই 0 থেকে +5-এ গেছে মানে এটা বাড়ছে। এটা বাড়ছে মানে কি? জারণ। বাড়ছে মানে জারণ। আর এই 0 থেকে -1-এ গেছে মানে কি? কমছে। কমলে মানে কি? বিজারণ। তা যদি তোমার বলে নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া, শুধু এই 3টা বিক্রিয়া মনে রাখো। আর 3টা যদি নাও মনে থাকে, তবে এই শেষেরটা আমি বাদ দিয়ে দিলাম, শেষেরটাও আজ পর্যন্ত পরীক্ষাতে দেয় নাই, বইয়ে শুধু 2টা দিয়ে আছে। এই 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্ন বিক্রিয়াটা মনে রাখলে হয়েছে। ক্লোরিন ছাড়া অন্য পরমাণু কিন্তু
এই অসামঞ্জস্য বিক্রিয়া দেখায় না। শুধুমাত্র ক্লোরিন পরমাণু কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া দেখায়, অন্য পরমাণু অসামঞ্জস্যতা এরকম দেখায় না। এখন আসা যাক, এই ক্লোরিন যেহেতু জিরো থেকে এটা গেছে, এটা দেখো অ্যাসিড। এই অসামঞ্জস্য বিক্রিয়া যদি অম্লীয় মাধ্যমে থাকে তখন তাকে বলা হয় অম্লীয় অসামঞ্জস্যতা। অর্থাৎ প্রথম বিক্রিয়াটাকে আমরা অম্লীয় অসামঞ্জস্যতাও বলতে পারবো। কিভাবে? কারণ এটা একটা অ্যাসিড মাধ্যমে আছে, এটা অম্লীয় অসামঞ্জস্যতা। আর এটা দেখো ক্ষারীয় মাধ্যমে আছে, তো দ্বিতীয় বিক্রিয়াটাকে আমরা ক্ষারীয় অসামঞ্জস্যতা বলতে পারবো। ক্ষারীয় অসামঞ্জস্যতা। তাহলে অম্লীয় মাধ্যমে আছে বলে অম্লীয় অসামঞ্জস্যতা, ক্ষারীয় মাধ্যমে আছে বলে ক্ষারীয় অসামঞ্জস্য। পরীক্ষাতে কি প্রশ্ন আসছে সেটা যদি একটু দেখাই দিই। মেডিকেলে আসে নাই, তবে মেডিকেলে রিপিট আসার মতো একটা প্রশ্ন এটা। এই জন্য এটা কিন্তু এবছর মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? 19 নম্বর এমসিকিউ দেখো, 19 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া ডিউ 21/22। তো এই যে ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া, এই যে অম্লীয় অসামঞ্জস্যতা, ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া অম্লীয় অসামঞ্জস্যতা। আচ্ছা, এই 1 নম্বর এই বিক্রিয়াটাকে কিন্তু একটু অল্টারনেটলিও লেখা যেতে পারে। কিরকম দেখো, এই ক্লোরিনের অসামঞ্জস্য বিক্রিয়াটাকে কখনো কখনো এভাবেও থাকতে পারে, কিন্তু ক্লোরিন এইচ টু এর পরিবর্তে ওএইচ মাইনাসে লিখে দিতে পারে। সেক্ষেত্রে এটা হবে ক্লোরিন মাইনাস, এটা হবে ওসিএল মাইনাস, ওসিএল। আর এখানে হবে এইচ ও সিএল দেওয়া যেতে পারে, সমস্যা নেই, এইচ ও সিএল। তাহলে যদি এইভাবেও লিখি তবুও কিন্তু কোনো সমস্যা না। এই ক্লোরিন এখানে জিরো, এখানে দেখো -1, এখানে +1, একই। তাহলে এই 1 নম্বর বিক্রিয়াটাকে কেউ যদি এভাবেও দাও তবে কিন্তু সমস্যা নেই, ক্লোরিন থেকে এভাবে দিলেও কিন্তু এটাও অম্লীয় অসামঞ্জস্য। তো আশা করি অসামঞ্জস্য বিক্রিয়াটা চিনতে পারবা। এই দুইটা এক্সাম্পল মুখস্থ রাখলেই হবে, যে ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া, ক্লোরিনের সাথে ক্ষারের বিক্রিয়া। এবার আসা যাক সামঞ্জস্য বিক্রিয়া বলে আর একটা কথা আছে। সামঞ্জস্য বিক্রিয়া কি? অসামঞ্জস্য তো দেখলাম, সামঞ্জস্য বিক্রিয়া কি? এটা সংজ্ঞা আমি মুখে বলবো, তার আগে বুঝাই দিই যে কিভাবে হচ্ছে। সামঞ্জস্য বিক্রিয়া কিরকম, আমি আগে এক্সাম্পলটা দিই, এক্সাম্পল সংজ্ঞা দেওয়ার থেকে এক্সাম্পল দিয়ে বুঝাইলে দ্রুত বুঝতে পারবা। H2S আর হলো SO2, এরা বিক্রিয়া করে উৎপন্ন করে হলো পানি। আচ্ছা, অসামঞ্জস্য বিক্রিয়া আর সামঞ্জস্য বিক্রিয়া দুটাই কিন্তু জারণ বিজারণ, কারণ এখানে জারণ মানে চেঞ্জ হয়। তাহলে এখানে এসে তৈরি করে হলো এস। এই বিক্রিয়া যদি সমতা করি, সমতা দিয়ে আমি ডাইভার্ট কিছুই পাবো না, মানে জারণ বিজারণের সমতা, মানে এই বিক্রিয়াগুলোতে কোনটি জারণ বিজারণ সামঞ্জস্য অসামঞ্জস্যতা, এখানে সমতাকরণ কোনো ভ্যালু রাখে না। এই সমতাকরণ যে আমি দেখাচ্ছি, এই সমতাকরণ কিন্তু কোনো ভ্যালু রাখে না। এই 2 আর 3-এর কোনো ভ্যালুলেস। এখানে সমতাকরণটা জাস্ট বিক্রিয়াটা অপশন হিসেবে তোমাকে দিচ্ছে, তাই এটা হলো সমতা। তা কোনো ভ্যালু রাখে না, এখানে 2 3 যা লিখতেছে এগুলো কিন্তু কোনো ভ্যালু নেই। এখন সামঞ্জস্য বিক্রিয়ার কথা বলি। অসামঞ্জস্য বিক্রিয়া কি ছিল? একটা জারিত হয় আর একটা, একই পরমাণু জারণও ঘটে আবার বিজারণও ঘটে, কিন্তু এখানে ওরকম না। এখানে দুইটা ভিন্ন পদার্থ থেকে, দেখো ভিন্ন পদার্থের মধ্যে একটা মৌল কমন আছে, সালফার। এর মধ্যেও কি আছে? সালফার। এখানে এই সালফারের জারণ মান -2। আর এই জায়গায় সালফারের জারণ মান যদি তুমি না বুঝতে পারো, এক্স দিয়ে বের করে নাও। এখানে সালফারের জারণ মান আছে দেখো +4। যদি না বুঝতে পারো এক্স দিয়ে বের করো, -2 × 2 = 0, x = +4। তাহলে এই সালফারের জারণ মান এখানে -2, এখানে +4 আছে, কিন্তু এই দুইটা সালফার থেকে একটা সালফার তৈরি হয়েছে এখানে, যেটা জারণ মানটা হলো 0। তাহলে দুইটা ভিন্ন পদার্থ থেকে একটা কমন মৌল, দুইটা ভিন্ন পদার্থের মধ্যে একটা কমন মৌল, তারা বিক্রিয়া করে একটা উৎপাদে পরিণত হয়। দুইটা ভিন্ন পদার্থের মধ্যে একটা কমন মৌল আছে, যে মৌলটা একটা উৎপাদে পরিণত হয়েছে। এমনকি এদের যে জারণ মান, সেই জারণ মানের মধ্যবর্তী একটা জারণ মান হবে। এখন যদি সংখ্যা রেখায় দেখাই যে -2 আর +4-এর মধ্যে তো 0 পড়ে। এখন সংখ্যা রেখা যদি না বুঝাই তো অনেকে আবার ক্লাস থ্রি ক্লাস 3 না ক্লাস 6-এ মনে হয় সংখ্যা রেখা পড়ে। তো সংখ্যা রেখা হলো 0 0, এটা হলো -1, এটা হলো -2, এটা হলো -3। বুঝতেছো তো সংখ্যা রেখা, আবার ম্যাথ করাচ্ছি একটু। 0 মানে এভাবে না বুঝাইলে, বাচ্চা ছেলেদের মতো না বুঝাইলে তোমার আবার বোঝো না। তাহলে সংখ্যা রেখায় -2, আর এই পাশে হলো +1, +2, +3, +4, এই। তাহলে এই যে -2 আর +4,
এদের মাঝামাঝি যদি কোনো সংখ্যা জারণ মান তৈরি হয়, তার মানে এই -1, 0, +1, +2, +3, এইগুলোর মধ্যে কোনো যদি একটা সংখ্যা হয়, মানে দুইটা ভিন্ন যৌগের মধ্যে একটা কমন মৌল, এই মৌলটা হলো এই দুইটার মধ্যে আছে, এই মৌলটা যে এখানে যে দেখতে পাচ্ছি যে জারণ মানটা উৎপন্ন করছে, সেই সংখ্যাটা -2 আর +4 এর মধ্যখানের একটা সংখ্যা। -2 আর +4 এর মধ্যখানে কোন সংখ্যাটা আছে? -1 হতে পারতো, 0 হতে পারতো, +1 হতে পারতো, +2 হতে পারতো, +3 হতে পারতো। তো ওরা 0 দিছে, তার মানে কি এই -2 +4 এর মাঝখানে কি 0 আছে। সুতরাং সংজ্ঞাটা কি হবে, যে দুটি ভিন্ন যৌগের মধ্যে একটি মৌলের জারণ মান থাকবে যা, সেটা উৎপাদে পরিণত হয়ে যে জারণ মানটা তৈরি করবে তা হবে তাদের মধ্যবর্তী জারণ মান। অর্থাৎ এখানে যে দুইটি জারণ মান আছে থাকবে, উৎপাদে যেটা হবে সেই সংখ্যাটা হবে ওদের মধ্যবর্তী একটা সংখ্যা। মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা, যেমন এখানে -2 থেকে +4 এর মাঝখানে কি আছে? 0। তাহলে এই বিক্রিয়াকে আমরা সামঞ্জস্য বিক্রিয়া বলি। আর না হলে মুখস্থ রাখো, এই বিক্রিয়াটা যে সামঞ্জস্য বিক্রিয়া তুমি মুখস্থ রাখো, পরীক্ষাতে আসলে এটাই আসবে। নিচের কোনটি সামঞ্জস্য বিক্রিয়া? H2SSO2 উৎপন্ন করবে হলো এটা, এটা হলো সামঞ্জস্য বিক্রিয়া। কেন? কারণ এখানে সালফারের যে জারণ মান, এখানে যে জারণ মান, এই -2 আর +4 আছে, এদের মধ্যখানে যে কোনো একটা সংখ্যা সে জারণ মান হিসেবে নিবে। তাহলে -2 আর +4 এর মাঝখানে -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে, +2 হতে পারে, +3 হতে পারে। 0 তো হয়েছেই, যে -2 আর +4 এর মধ্যখানের একটা যে কোনো সংখ্যা, তার মধ্যে 0 পড়ে। সুতরাং এটা একটা সামঞ্জস্য বিক্রিয়া। তাহলে দুইটা ভিন্ন যৌগর মধ্যে একটা মৌল থাকবে, যে মৌলটা দুইটা ভিন্ন যৌগেতে তার জারণ মান থাকবে ভিন্ন ভিন্ন। সেই ভিন্ন ভিন্ন জারণ মান থেকে ওরা একটা সিঙ্গেল পরমাণুতে যে পরিণত হবে, মানে একটা উৎপাদে পরিণত হবে, সেখানে যে জারণ মানটা হবে তা হবে তার পূর্বের যে দুইটা মৌলের মধ্যে তার যে জারণ মান ছিল তাদের মধ্যখানের সংখ্যা, মধ্যখানের যে কোনো একটা সংখ্যা। তাহলে এটা হলো আমাদের সামঞ্জস্য বিক্রিয়া। আরেকটা এক্সাম্পল আছে এখানে, Kb দিয়ে, দেখো এটা দিবে না, দিলেও এটাই দিবে। আর জয় দেয় যদি মনে রাখো, দেখাই দিই। দুইটা এক্সাম্পল দেখালে আবার ভালো মনে থাকার কথা। আমি কিন্তু সমতার ধার ধারতেছি না, আমার সমতাকরণের কোনো বেল নাই এখানে। এখানে সমতাকরণ যে তোরা বিক্রিয়া দিয়ে দিবে, আমার সমতাকরণ দিয়ে কোনো লাভে আসবে না। এই বিক্রিয়াতে আমার সমতাকরণ কিছু যায় আসে না। ঠিক আছে, সমতাকরণ দিয়ে আমার এখানে কোনো কাজ আসবে না। তাহলে এখানে আসি, এখানেও ব্রোমিন আছে, এখানেও ব্রোমিন আছে, আর এটা ব্রোমিন তৈরি করছে। এই জায়গায় ব্রোমিনের জারণ মানটা আমরা দেখি, এখানে আছে 3 × 2 = 6, 6 থেকে একবার দিলে হয় 5, এখানে ব্রোমিন আছে +5। আমি যে কিভাবে হিসাব করছি, তোমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 অ্যাসিড খাত যখন ছিল, H2C, HClO4, এই যে HClO4, পেছনে গুণ, প্রথমে মাইনাস, মাঝে ভাগ, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর ওই যে অ্যাসিডের তীব্রতা ক্রমে শিখাইছিলাম, ওই নিয়ম অ্যাপ্লাই করছি। 3 × 2 = 6 থেকে একবার দিলে +5। আর এখানে ব্রোমিন হলো -1। তাহলে +5 আর -5, -1 থেকে দেখো এরা 0-তে গেছে। তো এবার সংখ্যা রেখায় দেখাই, যে এখানে সংখ্যা রেখা এটা হলো 0 পয়েন্ট, এটা হলো -1, এটা হলো -2, আর দরকার নেই। এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এই যে -1 আর 5 এর মাঝখানের যদি কোনো সংখ্যার জারণ মানে এটা হয়, তাহলে সেটা অসামঞ্জস্য। দেখো -1 আর 5 এর মধ্যে কি 0 আছে, সুতরাং এটা +5 -1 এর মধ্যে যেহেতু 0 আছে, অর্থাৎ দুইটা ভিন্ন পদার্থের মধ্যে ওর যে জারণ মান ছিল, ওটা উৎপাদে যেটা পরিণত হয়েছে তার জারণ মান ওদের মাঝামাঝি, ওদের মাঝামাঝি একটা সংখ্যা। সুতরাং এটা কি সামঞ্জস্য বিক্রিয়া। তা আশা করি সামঞ্জস্য বিক্রিয়া নিয়ে কারো কোনো ঝামেলা হবে না। তাহলে সামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া বুঝলাম। আরেকটা আছে বিরঞ্জন বিক্রিয়া। And বিরঞ্জন বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়াতে হলো রং ওঠে। তো বিরঞ্জন বিক্রিয়া হয় দুইটা। বিরঞ্জক, নিচের কোনটি বিরঞ্জক এটা মনে রাখো আগে। নিচের কোনটি বিরঞ্জক? দেখো বিরঞ্জক হলো দুইটা, মানে রং উঠাইতে পারে হলো দুইজন। এক হলো হলো ক্লোরিন, আর একটা হলো সালফার ডাইঅক্সাইড। ক্লোরিন আর একটা হলো কি সালফার ডাইঅক্সাইড, এই দুটো হলো বিরঞ্জক। মানে কি? এরা কাপড়ে রং উঠাই দিতে পারে। আর কিভাবে রং উঠায়? এই ক্লোরিন যখন আমরা পানিতে দিই, ক্লোরিন যদি আমরা পানিতে দিই, তা ক্লোরিন পানিতে দেওয়া মাত্রই এখান থেকে তৈরি করে হলো HCl, আর হলো জাইমান অক্সিজেন। HCl তৈরি করে, আর কি তৈরি করে? জাইমান অক্সিজেন তৈরি করে। ক্লোরিন পানিতে যে HCl তৈরি করে আর জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেনটা হলো রঙিন বস্তুর সাথে বিক্রিয়া করে, রঙিন বস্তুর সাথে তাকে জারিত করে ফেলে জাইমান অক্সিজেন। এই যে
রঙিন বস্তুর সাথে যখনই বিক্রিয়া করবে তখন রঙিন বস্তুটা বর্ণহীন হয়ে যাবে। বর্ণহীন। একই কায়দায় ঠিক সেম উপায়ে এই জাইমান অক্সিজেনের সাথে মানে ক্লোরিন কিন্তু আবার বিরঞ্জকও হয়, আবার এই ক্লোরিন কিন্তু জীবাণুনাশক হয়, একটু পরে দেখাচ্ছি। তাহলে ক্লোরিন কিভাবে বিরঞ্জন ক্রিয়া করে আর সালফার ডাইঅক্সাইড কিভাবে করে, দেখো। এই সালফার ডাইঅক্সাইডের ঠিক একই কায়দায় পানির সাথে যে এই প্রথমে তৈরি করে হলো এখান থেকে H2SO4 তৈরি করে, আর হলো জাইমান হাইড্রোজেন তৈরি করে, জাইমান হাইড্রোজেন। এখন এই জাইমান হাইড্রোজেন রঙিন বস্তুর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে রঙিন বস্তু সাথে জাইমান হাইড্রোজেন, এই বিক্রিয়া কিন্তু তোমার মুখস্থ রাখার দরকার নেই। তুমি শুধু মনে রাখবা কোনটি বিরঞ্জক, ক্লোরিন আর সালফার ডাইঅক্সাইড হলো বিরঞ্জক। আর এটা হলো কি, বর্ণহীন হয়ে যাচ্ছে, বর্ণহীন। বর্ণহীন। তাহলে ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া জারণের মাধ্যমে, দেখো অক্সিজেনের সংযোগ হচ্ছে মানে কি, জারণ। তাহলে ক্লোরিন যে বিরঞ্জন ক্রিয়া ঘটায় এটা হলো জারণ প্রক্রিয়া। তাহলে ক্লোরিন বিরঞ্জন ক্রিয়া ঘটায় কোন প্রক্রিয়ার মাধ্যমে, জারণ প্রক্রিয়ার মাধ্যমে। আর সালফার ডাইঅক্সাইড বিরঞ্জন ক্রিয়া ঘটায়, দেখো হাইড্রোজেনের সংযোগ মানে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। এটাও কিন্তু আমাদের সময় আসতো যে ক্লোরিন বিরঞ্জন ক্রিয়া ঘটায় কোন প্রক্রিয়ায়, জারণ প্রক্রিয়ায়। সালফার ডাইঅক্সাইড বিরঞ্জন ক্রিয়া ঘটায় কোন প্রক্রিয়ায়, বিজারণ প্রক্রিয়ায়। কারণ কি, এই সালফার ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে বর্ণহীন হয়ে যাচ্ছে। আহ, আগেই বলছিলাম যে ক্লোরিন হলো স্থায়ী বিরঞ্জক, মানে কি, ক্লোরিন দিয়ে যদি কোনো কাপড়ের রং উঠাই দাও ওই কালারটা তুমি ফেরত পাবে না। কারণ জারণ যদি ঘটে, ভাই, একটা কাপড়ের সাথে তুমি অক্সিজেন দিলা, অক্সিজেন দেওয়ার পরে কি ঘটবে, বায়ুতে সেইটাকে বিরঞ্জন করে ফেলবে, মানে রং উঠাই ফেলবে। এই রং কখনো ফেরত আসবে না। কিন্তু সালফার ডাইঅক্সাইড যদি বিরঞ্জন ক্রিয়া ঘটানো হয় সেই কালার ফেরত আসবে কিভাবে, তুমি যখন ওকে সালফার ডাইঅক্সাইডের সাথে পানিতে দিবা, দিলে কাপড় হলো বর্ণহীন হয়ে যাবে। ওই কাপড়কে আবার রোদে দিবা, রোদে দিলে বাতাসে অক্সিজেন আছে, তা প্রথমে সে বিজারিত হয়েছে, হাইড্রোজেনের সংযোগে বিজারিত, বা যেই বাতাসে নেড়ে দিবা ভিজা কাপড়টা, তখন বাতাসের অক্সিজেনের সাথে আবার সে বিক্রিয়া করে আবার জারিত হবে। তা বিজারিত ছিল এখন হয়েছে জারিত, জারিত হলে ওর কালার আবার ফেরত আসে। তার মানে এই সালফার ডাইঅক্সাইড দিয়ে বিরঞ্জন ক্রিয়া ঘটালে সেটা হলো অস্থায়ী। আর ক্লোরিন কিন্তু বিরঞ্জক হয়, আবার এই ক্লোরিন কিন্তু জীবাণুনাশক। এই যে জাইমান অক্সিজেন তৈরি করছে না ক্লোরিন পানির সাথে, যে এই জাইমান অক্সিজেনের সাথে যদি জীবাণু বিক্রিয়া করে, ওই জীবাণু জারিত হয়ে মরে যায়, মৃত জীবাণু। তাহলে ক্লোরিন আবার কি, বিরঞ্জক, আবার ওই ক্লোরিন কিন্তু জীবাণুনাশকও। কারণ কি, তোমরা শুনবা যে ব্লিচিং পাউডার দিচ্ছে, ব্লিচিং পাউডার দিলে কি হয় আসলে, ব্লিচিং পাউডার দিলে ব্লিচিং পাউডার পানিতে ক্লোরিন রিলিজ করে, সেই ক্লোরিন এরকম জাইমান অক্সিজেন ছেড়ে দেয়, সেটা যে কি করে, ওই যে এদের মেরে ফেলে, জীবাণুকে মেরে ফেলে। এই জন্য ক্লোরিন কিন্তু বিরঞ্জক। তাহলে ক্লোরিন হলো বিরঞ্জক আবার জীবাণুনাশক। ক্লোরিন বিরঞ্জক, জীবাণুনাশক। শুনে থাকবা যে ওই যে তোমরা ফ্যান্টাসি কিংডম, তারপরে হলো ওই যে গাজীপুরে আছে ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, ওখানে যে বিশাল ইয়ে আছে, লেক আছে, মানে গোসল করার জন্য, দাফাদাফি করার জন্য ওই পানিগুলো বলা হয় যে ক্লোরিন পুশ করা পানি। বা শুনতে পাবা যে অলিম্পিক গেমস এর যে সকল সাঁতারের ইভেন্ট হয়, ওই পানিগুলো হলো ক্লোরিন পুশ করা পানি। আর ক্লোরিন কেন মিশানো আছে, ক্লোরিন মিশানো একটাই কারণ, ক্লোরিন যদি পানির সাথে মিশে থাকে সে হলো এই যে জীবাণুকে মেরে ফেলতে পারে, কোনো জীবাণু ওর মধ্যে থাকে না। তাহলে আমরা শিখলাম হলো বিরঞ্জক কোনটা, ক্লোরিন আর সালফার ডাইঅক্সাইড। তবে হ্যাঁ, আরো একটা বিরঞ্জক আছে মনে রাখবা, সেটা হলো H2O2। তাহলে বিরঞ্জক কয়টা শিখলাম আমরা, তিনটা, একটা হলো ক্লোরিন, একটা সালফার ডাইঅক্সাইড, আর একটা হলো H2O2। এই তিনটা হলো কাপড়ের রং ওঠে, রং তুলতে পারে। সবথেকে বেশি ব্যবহার হয় কোনটা, H2O2। এই যে টেক্সটাইল শিল্পে যাবতীয় রং ওঠায় কিন্তু H2O2। এটা অনেকেই তোমরা ব্যবহার করে থাকার কথা। মেয়েরা যে চুলের কালার করে, চুলের কালার করে না, চুলের কালার করার জন্য কি করে, আগে চুলের কালোটা উঠাই ফেলে, তো কালোটাকে উঠাই ফেলে কি দিয়ে, এই বিরঞ্জক দিয়ে। ঠিক আছে, তো এটা আসলে সবার জানার কথা। ঠিক আছে, তাহলে এই গেল হলো আমাদের বিরঞ্জক, সামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। তো আজকে এই পর্যন্ত থাক, আমাদের নেক্সট ক্লাসে আমরা অম্লীয় মাধ্যমে আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে আশা করি, নেক্সট ক্লাসে। ওকে, আজকের মতো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।